আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা জীববিজ্ঞান মডেল টেস্ট 2 নিয়ে কথা বলবো। চলো আমরা প্রশ্নের সলভে চলে যাই। প্রথমে আমরা সিকিউ দিয়ে অধ্যায়টা শুরু করতে যাচ্ছি। সেট এর সলভটা আমরা দিব এখন। প্রথমে দেখো 1 নম্বর প্রশ্নটা কি লেখা আছে। 1 নম্বর প্রশ্নে দেখো একটা ফিগার দেওয়া আছে। ফিগারে এক্স মার্কিং করা আছে একটা তোমার হচ্ছে কোনো একটা উদ্ভিদের কাণ্ডে, আর হচ্ছে ওয়াই যেটা এটা হচ্ছে একটা পুংস্তবকে মার্কিং করা আছে। প্রথম প্রশ্নটা দেখো কি দেওয়া আছে যে আকর্ষণ তন্তু কি। ক নম্বরে দেওয়া আছে আকর্ষণ তন্তু কি। আকর্ষণ তন্তু হচ্ছে তোমার কোষ বিভাজনের সময় সৃষ্ট স্পিন্ডল যন্ত্রের যেসব নির্দিষ্ট তন্তুর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলো লেগে থাকে সেই নির্দিষ্ট তন্তুগুলোকে বলা হয় হচ্ছে আকর্ষণ তন্তু বা ট্র্যাকশন ফাইবার। আচ্ছা, খ নম্বরে দেখো সমীকরণিক কোষ বিভাজন বলতে কি বোঝায়। আমরা সমীকরণিক কোষ বিভাজন বলতে মূলত মাইটোসিসকে বুঝি। কেন মাইটোসিসকে সমীকরণিক বলা হয়? কারণ মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে একটা কোষ থেকে দুইটা অপত্য কোষ উৎপন্ন হবে এবং উৎপন্ন যেই অপত্য কোষগুলো আছে সেই কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়। এমনকি অপত্য কোষগুলো যে গুণাগুণ লাভ করে সেই গুণাগুণ হুবহু মাতৃকোষের গুণাগুণের মতো হয়। সেই জন্য আমরা বলতে পারি যে তোমার হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনকেই বলা হয় হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন। এখন দেখো গ নম্বরে কি বলেছে, উদ্দীপকের এক্স চিত্রে সংঘটিত প্রক্রিয়াটির তৃতীয় ধাপ বর্ণনা করো। এক্স চিত্রের ক্ষেত্রে দেখো এখানে একটা কাণ্ডে মার্কিং করা আছে। কাণ্ডের বৃদ্ধি এখানে কোন ধরনের কোষ বিভাজন হয় বলো তো? এখানে মূলত মাইটোসিস হয়। তো মাইটোসিসের তৃতীয় ধাপ বলতে আমরা কি বুঝি? মাইটোসিসের তৃতীয় ধাপ কি ছিল? মেটাফেজ না? সো এই মেটাফেজের চিত্র সহ বর্ণনাটা আমাদের দিতে হবে। প্রথমে কি করবো তোমরা, মাইটোসিসের একটা চিত্র আছে না বইয়ে, এই চিত্রটা সুন্দর মতো আঁকাবা। এরপরে সেটার ব্যাখ্যাগুলো দিবা। ব্যাখ্যাগুলো দেওয়ার ক্ষেত্রে আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে পয়েন্ট আউট করে তোমার হচ্ছে ব্যাখ্যাগুলো দিবা। তো আসো প্রথমে দেখি মেটাফেজ। মেটাফেজের প্রথম পর্যায়ে কি হবে, সবগুলো ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হবে। এই যে দেখো এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল, এটা হচ্ছে মেরু, এই দুই প্রান্ত হচ্ছে মেরু আর এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। দেখো প্রথমে কি হবে যে এই সবগুলো ক্রোমোজোম এই বিষুবীয় অঞ্চলে তোমার বিন্যস্ত হবে। সেকেন্ডে কি হবে, প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করবে। এই যে এখানে দেখো সেন্ট্রোমিয়ারগুলো এদিকে আছে আর বাকিগুলো হচ্ছে বিপরীত দিকে আছে। এবার দেখো ক্রোমোজোমগুলা এই ধাপে সর্বোচ্চ খাটো এবং মোটা দেখায়। কেন? কারণ ক্রোমোজোমগুলো এই ধাপে এসে বেশি সুপার কয়েলিং যেটাকে বলে, এখানে সুপার কয়েলিংয়ের কারণে সবচেয়ে বেশি খাটো এবং মোটা দেখাবে এবং এটা তোমার হচ্ছে মাইক্রোস্কোপে দেখা যাবে আর কি। আচ্ছা, এরপরে 3 নম্বরে কি হয় দেখো, প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড দুটির আকর্ষণ কমে যাবে এবং বিকর্ষণ শুরু হবে। এই দুটোর মধ্যে আকর্ষণ কমে যাবে এবং বিকর্ষণ যখন বেড়ে যাবে তখন সেন্ট্রোমিয়ার যেটা আছে তার বিভাজনটা শুরু হবে। এই ধাপে বিভাজনটা শুরু হবে সেন্ট্রোমিয়ারের। এবং এই ধাপে দেখো কোনো নিউক্লিওলাস বলো নিউক্লিয়ার মেমব্রেন কোনোটাই কিন্তু দেখতে পাচ্ছ না। এই দুটো একদম সম্পূর্ণ বিলুপ্ত থাকবে। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ঘ নম্বর প্রশ্ন দেখো, এক্স এবং ওয়াই এর সংঘটিত প্রক্রিয়া দুটি তুলনামূলক আলোচনা করো। আচ্ছা, আমরা এক্সটা কি বুঝতে পারছি যে এক্সটা হচ্ছে মাইটোসিস। ওয়াই দেখো এখানে তোমার একটা জনন কোষকে ইন্ডিকেট করা হয়েছে। পরাগরেণু এখানে তৈরি হয় এবং এই পরাগরেণু থেকে জনন কোষ তৈরির যে প্রক্রিয়া সেটাকে বলা হয় হচ্ছে মায়োসিস বা মিওসিস। আমাদের প্রশ্নে চেয়েছে মিওসিস এবং মাইটোসিস এই দুইটার মধ্যে তুলনামূলক আলোচনা। আচ্ছা, এখন আসো আমরা সেই আলোচনাটা করি। প্রথম পয়েন্ট দেখো, মাইটোসিসের ক্ষেত্রে হ্যাপ্লয়েড কোষ এবং ডিপ্লয়েড কোষ উভয় ধরনের কোষেই মাইটোসিস সম্ভব, কিন্তু মায়োসিসের ক্ষেত্রে কখনো হ্যাপ্লয়েড কোষে এটা সম্পন্ন হবে না।
এবং মাইটোসিসের ক্ষেত্রে আমরা কি জানি যে একটা কোষ থেকে দুইটা কোষ উৎপন্ন হয়, কিন্তু মায়োসিসের ক্ষেত্রে একটা কোষ থেকে তোমার চারটা অপত্য কোষ উৎপন্ন হয়। আচ্ছা, মাইটোসিসের ক্ষেত্রে নিউক্লিয়াসটাও একবার বিভাজিত হয়, তোমার ক্রোমোজোম যেটা আছে সেটাও একবার বিভাজিত হয়, কিন্তু তোমার হচ্ছে মিওসিসের ক্ষেত্রে নিউক্লিয়াসটা দুইবার বিভাজিত হয় এবং ক্রোমোজোমটা একবার বিভাজিত হয়। যার ফলে কি হয়, মিওসিসে ক্রোমোজোমের সংখ্যা, যে অপত্য কোষ তৈরি হলো সেই কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার থেকে অর্ধেক হয়ে যায়। কিন্তু মাইটোসিসের ক্ষেত্রে কি হয়, সেম থাকে বা সমান থাকে। আচ্ছা, এরপরে ক্রসিং ওভার। ক্রসিং ওভার হচ্ছে ক্রোমোজোম দুটার মধ্যে কিছু জিনের আদান প্রদান ঘটবে। এই জিনিসটা মূলত মিওসিসে ঘটে, আর মাইটোসিসে এটা তোমার ঘটবে না। যেহেতু মিওসিসে ক্রসিং ওভার ঘটে, তাই এখানে জিনের আদান প্রদান হয়। জিনের আদান প্রদান হলে তাদের মধ্যে কি বৈশিষ্ট্যের কিছু পরিবর্তন আসবে, তাই তো? বৈশিষ্ট্যের পরিবর্তন আসবে, আলটিমেটলি বিবর্তনে সেটা হেল্প করবে। দেখো, ক্রসিং ওভারের মাধ্যমে বিবর্তনের পথ সুগম হয়। কিন্তু তোমার হচ্ছে মাইটোসিসের ক্ষেত্রে যেহেতু ক্রসিং ওভার ঘটে না, তাই এখানে বিবর্তনের কোনো ভূমিকা নেই। আচ্ছা, এরপরে মাইটোসিস কোষ বিভাজনকে আমরা বলেছিলাম যে সমীকরণিক বা ইকুয়েশনাল, কারণ মাতৃকোষ যেটা মাতৃকোষ থেকে সৃষ্ট অপত্য কোষগুলো মাতৃকোষের গুণাগুণের হুবহু অনুরূপ হয়, কিন্তু তোমার হচ্ছে মিওসিসের ক্ষেত্রে সেটা ঘটবে না। এটা একটা এদের মধ্যে পার্থক্য। এই যে দেখো, আচ্ছা, এক নম্বর প্রশ্নটা শেষ, এখন আসো 2 নম্বর প্রশ্নে। ক নম্বর কি বলেছে, ফসফোরাইলেশন কাকে বলা হয়? ফসফোরাইলেশন জিনিসটা খুব সিম্পলি বুঝো যে কোনো একটা কিছুর সাথে যদি আমরা ফসফেট গ্রুপকে যুক্ত করি সেটাকে বলা হয় হচ্ছে ফসফোরাইলেশন। ঠিক আছে? আচ্ছা, যেমন এখানে দেওয়া আছে, দেখো, ডাইফসফেটের সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরির প্রক্রিয়াকে বলা হয় ফসফোরাইলেশন। এখানে এডিপির সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত করে যে এটিপি তৈরি হয় সেই প্রক্রিয়াকেই হচ্ছে ফসফোরাইলেশন বলা হয়। মূলত ফসফোরাইলেশন জিনিসটা হচ্ছে যে কোনো কিছুর সাথে একটা ফসফেট গ্রুপকে যদি আমরা যে কোনোভাবে অ্যাড করে দিই সেটাই হচ্ছে ফসফোরাইলেশন। আর এই প্রসেসটাই যদি আমরা সূর্যের আলোর উপস্থিতিতে করি তাহলে সেটাকে বলা হয় ফোটো ফসফোরাইলেশন। এটা সালোক সংশ্লেষণের ক্ষেত্রে দেখা যায়। খ নম্বর প্রশ্ন কি দেখো, বিকেলে সালোক সংশ্লেষণের হার মন্থর হওয়ার কারণ কি? বিকেলবেলা সালোক সংশ্লেষণ মন্থর হওয়ার কিছু কারণ আছে। বিকেলবেলা কি সূর্যের আলোটা কম থাকে না? আলো এবং তাপমাত্রা দুইটাই তো কম থাকে, তাই না? এখন আমরা জানি যে সালোক সংশ্লেষণের জন্য আলো খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তো বিকেলবেলা আলো ধরো কমে গেছে বা তাপমাত্রাটাও কমে গেছে, তখন অবশ্যই সালোক সংশ্লেষণটা কম হয়ে যাবে। এটা একটা কারণ। সেকেন্ড, আরেকটা কারণ আছে যে সকাল থেকে তো সালোক সংশ্লেষণটা শুরু হয়েছে, সকাল থেকে বিকাল পর্যন্ত যখন সালোক সংশ্লেষণ চলতেছিল তখন পাতার মধ্যে অধিক পরিমাণে তোমার কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য উৎপন্ন অলরেডি হয়ে গেছে। আর কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য যেহেতু বেশি পরিমাণে তৈরি হয়ে গেছে, এজন্য তখন এটার সালোক সংশ্লেষণের হারটা কমে যায়, কারণ এরপরে তো আর বেশি প্রয়োজন নাই, এজন্য তখন এই সালোক সংশ্লেষণের হারটা আসলে কমে যায়। এই দুইটা কারণ এখানে তোমার হচ্ছে ব্যাখ্যা করা আছে। আচ্ছা, এখন আসো গ নাম্বার কি বলেছে, এক্স সাহেবের গৃহীত খাদ্য উপাদানের 2 অণু থেকে প্রক্রিয়াটির তৃতীয় ধাপে কয়টি এটিপি উৎপন্ন হবে তা তালিকা তৈরি করো। আচ্ছা, এক্স সাহেব কি করেছিলেন সেটা আমরা দেখি। দেখো, এক্স সাহেব সকালের নাস্তায় মধু এবং 1 গ্লাস ফলের রস খেলেন। এক ধরনের শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে এগুলো এক্স সাহেবকে শক্তির যোগান দেয়। আচ্ছা, মধু, ফলের রস এগুলোতে কোন ধরনের খাবার পাই? কার্বোহাইড্রেট। মেইনলি আমরা এখান থেকে গ্লুকোজ পাই। তো এখানে বলেছে যে গ্লুকোজের মাধ্যমে এক্স সাহেব শক্তি প্রাপ্ত হয়। তো এই গ নম্বর প্রশ্নে চেয়েছে গ্লুকোজের 2 অণু থেকে তৃতীয় ধাপে কয়টি এটিপি উৎপন্ন হবে। গ্লুকোজ থেকে শক্তি উৎপাদনের যে পদ্ধতি, সেখানে তাকে বলা হয় মেইনলি শ্বসন। এই শ্বসনের সবাত শ্বসনের 4টা ধাপ থাকে, তার মধ্যে তৃতীয় ধাপ কি? ক্রেবস চক্র। তো এই ক্রেবস চক্রে তোমার হচ্ছে কয়টি এটিপি উৎপন্ন হয় সেটা আমাদের ব্যাখ্যা করতে বলেছে।
দেখো আচ্ছা, ক্রেবস চক্রের ক্ষেত্রে আমরা কি জানি যে এক অণু গ্লুকোজ থেকে যখন তোমার হচ্ছে এটাকে যখন জারিত করা হয় বা এখান থেকে যখন শক্তি উৎপাদন করা হয়, তখন সেখানে আমরা কি কি পাই দেখো, 4 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু NADH+H+ এবং 2 অণু FADH2 এবং 2 অণু GTP পাই, তাই তো? আচ্ছা, এগুলো কয়টা থেকে পাই, 2টা অ্যাসিটাইল কোয়ে যখন ব্যয়িত হয়ে যায় তখন বা হচ্ছে সেটা ভেঙে আমরা আলটিমেটলি এই জিনিসগুলো পাই। তাহলে দেখো 4 অণু কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড থেকে তো আমরা এটিপি পাবো না, তাহলে এখানে 4 অণু কার্বন ডাইঅক্সাইড আসলো। এখন 6 অণু NADH+ বা NADH2 আছে, সেখান থেকে কয় অণু পাবো, মোট 18 অণু পাবো, কারণ এক অণু থেকে তৈরি হয় কয়টা, 3টা এটিপি তৈরি হয়, তাহলে 6টা থেকে 18টা পাবো। আচ্ছা, এক অণু এফএডি থেকে 2 অণু এটিপি পাওয়া যায়, তাহলে এখানে আছে 2 অণু, 2 অণু থেকে আমরা কয় অণু পাবো, 4 অণু এটিপি পাবো। আবার এক অণু জিটিপি থেকে 1 অণু এটিপি পাওয়া যায়, তাহলে এখানে 2 অণু থেকে 2 অণু এটিপি পাবো। তাহলে এই 18 + 4 22 + 2 24। তাহলে দেখো এক অণু গ্লুকোজ থেকে আমরা ক্রেবস চক্রে কয়টা এটিপি পেলাম, 24টা এটিপি পেলাম। তাহলে এখানে আমাদের বলেছি কি 2 অণু তোমার গ্লুকোজ থেকে কয় অণু পাওয়া যাবে, তাহলে 2 অণু থেকে তৈরি করতে গেলে সেটাকে আমরা 2 দিয়ে গুণ দিয়ে দিব। অ্যান্সার কত হবে 48। আচ্ছা, আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে তোমরা সবাই। ঘ নম্বরে কি বলেছি দেখো, উদ্দীপকের প্রক্রিয়াটি জীব জগতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, ব্যাখ্যা করো। উদ্দীপকের প্রক্রিয়াটা কি, শ্বসন। শ্বসনটা কেন গুরুত্বপূর্ণ এটা আসলে আমরা এখন বিশ্লেষণ করব। শ্বসন প্রধানত 2 প্রকারের হয়, একটা হচ্ছে সবাত শ্বসন, একটা হচ্ছে অবাত শ্বসন। সবাত শ্বসন মানে কি, যে প্রক্রিয়ায় শ্বসনিক বস্তু অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে শক্তি উৎপাদন করে তাকে বলা হয় সবাত শ্বসন। আর অবাত শ্বসন কাকে বলে, যে প্রক্রিয়ায় শ্বসনিক বস্তু এনজাইমের উপস্থিতিতে এবং অক্সিজেনের অনুপস্থিতিতে ভেঙে শক্তি উৎপাদন করে তাকে বলা হয় অবাত শ্বসন। এখানে যে ইয়েটা দেওয়া আছে এক্স ব্যক্তির ক্ষেত্রে, সেটা মূলত সবাত শ্বসনের কথা বলা হয়েছে। এখন শ্বসনের ভূমিকা কি, শ্বসনের মাধ্যমে আমরা প্রথমত শক্তি উৎপাদন করতে পারি। আমাদের দেহে যত বিক্রিয়া হয় বা যত কিছু কার্য সম্পাদন হয় সবগুলোর জন্য মূলত আমাদের শক্তির প্রয়োজন। সেই শক্তিটা আমরা কোথা থেকে পাবো, শ্বসনের মাধ্যমে। শ্বসনের মাধ্যমে গ্লুকোজ বা শ্বসনিক যে কোনো বস্তু ভেঙে শক্তি উৎপন্ন হবে এবং সেটা ব্যবহার করে আমরা আমাদের দৈনন্দিন কার্যাবলী সম্পন্ন করব। ঠিক আছে, এটা মূলত উদ্ভিদ প্রাণী সকল জীবে সম্পন্ন হয় এবং এটা 24 ঘন্টা চলতে থাকে। এটা হচ্ছে ননস্টপ চলতে আছে। এখন আমি কথা বলতেছি, এখনও এই জিনিসটা চলতে আছে আমার মধ্যে। আচ্ছা, এটা হচ্ছে মূল ইম্পর্টেন্স। এছাড়াও কি শ্বসনের মাধ্যমে আমরা কি পাই, কার্বন ডাইঅক্সাইড পাই না? আচ্ছা, শ্বসনের মাধ্যমে পাই কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কেন গুরুত্বপূর্ণ, উদ্ভিদ তো তার খাদ্য তৈরির জন্য সালোকসংশ্লেষণের মাধ্যমে যে খাদ্য তৈরি করে তার জন্য একটা অত্যন্ত ভাইটাল একটা উপাদান হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। শ্বসনের মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইডগুলো তৈরি হচ্ছে সেই কার্বন ডাইঅক্সাইড আমরা দেহ থেকে বের করে দিচ্ছি এবং সেই কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে সবুজ উদ্ভিদগুলো শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করতেছে। আচ্ছা, এখন আসো, শ্বসনের মাধ্যমে উদ্ভিদ শক্তি পাচ্ছে, সেই শক্তি দিয়ে খনিজ লবণ এবং পানিকে নিচ থেকে মূলরোমের মাধ্যমে পরিশোষিত করতেছে কে, উদ্ভিদ। এটার জন্য তাহলে তোমার শ্বসনের গুরুত্ব রয়েছে। আচ্ছা, এছাড়াও আমরা বলেছি যে শ্বসন 2 প্রকার, সবাত অবাত। তো এই গেল হচ্ছে মোটামুটি সবাত শ্বসনের। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না, তাহলে তারা কিভাবে বাঁচবে বা কিভাবে শক্তি উৎপাদন করবে, তাদের জন্য অবাত শ্বসন অপরিহার্য। তাদের শক্তি উৎপাদনের জন্য অবাত শ্বসন লাগবে, তাহলে অবাত শ্বসনের আমরা গুরুত্ব দেখতে পাচ্ছি। এছাড়াও মানুষের ক্ষেত্রে বলি, মানুষের ক্ষেত্রে কিছু কোষ রয়েছে তাদের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া নেই, যেমন ধরো আরবিসি, তার মানে হচ্ছে লোহিত রক্তকণিকা, তারপরে ধরো হচ্ছে আমাদের চোখের রেটিনার কিছু কোষ আছে যাদের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া থাকে না। এখন এই কোষগুলোতে তো শক্তি উৎপাদন করার প্রয়োজন, কারণ
এর কার্যাবলী সম্পাদন করার জন্য, এদের ক্ষেত্রেও অবাধ শোষণটা সম্পন্ন হয়, যার ফলে কি হয়, যার ফলে কিছু শক্তি প্রাপ্ত হয় এবং সেটা দিয়ে কার্যাবলী সম্পন্ন করা যায়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে শ্বসনের গুরুত্ব কত বেশি। এর অবাধ শোষণ বলো অবাধ শোষণ বলো সব কিছুই খুব গুরুত্বপূর্ণ। ইভেন অবাধ শোষণ অনেক সময় মানুষের তোমার হচ্ছে এর জন্য খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। লাইক ধরো যে তুমি পাউরুটি খাচ্ছ, সেই পাউরুটি তৈরির ক্ষেত্রে ইস্ট ব্যবহার করা হয়, সেই ইস্টে তোমার অবাধ শোষণ ব্যবহার করা হয়, অ্যালকোহল তৈরিতে অবাধ শোষণ ব্যবহার করা হয়। এই সব কিছু যখন আমরা চিন্তা করব তখন আমরা বুঝবো যে জীবজগতে এর ভূমিকাটা অপরিসীম। আচ্ছা, আমাদের দুইটা প্রশ্ন সলভ হয়ে গেছে। এখন আসো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে দেখো এখানে দেওয়া আছে কি, গ্লুকোজ। গ্লুকোজটা এনজাইমের উপস্থিতিতে ভেঙে যাচ্ছে এবং তিনটা একটা হচ্ছে ইথানল তৈরি করতেছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করতেছে এবং এটিপি তৈরি করতেছে। আচ্ছা, তাহলে এই প্রক্রিয়াটা কি বলতে পারো তোমরা? এটা হচ্ছে তোমার অবাধ শোষণ। কারণ অবাধ শোষণের মাধ্যমে অক্সিজেনের অনুপস্থিতিতে তোমার শ্বসনিক বস্তু ভেঙে, এনজাইমের উপস্থিতিতে ভেঙে তোমার হচ্ছে ইথানল বলো বা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড এগুলো উৎপন্ন করে। এখানে দেখো ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে এবং এটিপি বা শক্তি উৎপন্ন করছে, সেজন্য এটা কি অবাধ শোষণ। আচ্ছা, এখন ক নম্বর প্রশ্নটা দেখো কি বলা হচ্ছে, C3 উদ্ভিদ কি? আচ্ছা, যে সকল উদ্ভিদের ক্ষেত্রে কেলভিন চক্র সম্পন্ন হয় তাদেরকে বলা হয় হচ্ছে C3 উদ্ভিদ। যেমন হচ্ছে আম, জাম এই গাছগুলোর ক্ষেত্রে C3 গাছ বলা হয় এগুলোকে। খ নম্বর দেখো কি বলেছে, ফোটোলাইসিস। আচ্ছা, ওয়ার্ডটা দেখো, ফোটোলাইসিস। ফোটো বলতে এখানে আলোকে বোঝানো হয়, আর লাইসিস মানে হচ্ছে তোমার ভাঙা। তাহলে বুঝতে পারতেছি আলোর উপস্থিতিতে ভাঙা। কি ভাঙবে এখানে? আলোর উপস্থিতিতে যখন পানি ভেঙে তোমার হচ্ছে হাইড্রোজেন আয়ন, ইলেকট্রন, অক্সিজেন এই জিনিসগুলো তৈরি করবে, সেটাকে বলা হয় হচ্ছে ফোটোলাইসিস। এটা সালোক সংশ্লেষণের ক্ষেত্রে কাজে লাগে। ধরো H2O, আলোর উপস্থিতিতে যখন হচ্ছে এই H2O-টা ভাঙবে, ভেঙে এখানে হাইড্রোজেন আয়ন তৈরি করবে, তারপরে অক্সিজেন তৈরি করবে এবং ইলেকট্রন তৈরি করবে। আচ্ছা, আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো। এই যে এখানে বলা আছে আলোর উপস্থিতি থেকে পানির বিভাজনকে বলা হয় ফোটোলাইসিস। উৎপন্ন ইলেকট্রন ও হাইড্রোজেনকে এনএডিপিকে বিজারিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়। এবার গ নম্বর কি বলেছে, গ নম্বরে বলেছে উদ্দীপকের প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। উদ্দীপকের প্রক্রিয়াটি আমরা কি পেয়েছিলাম? অবাধ শোষণ পেয়েছিলাম। এটা এখন ব্যাখ্যা করতে হবে। অবাধ শোষণ, অবাধ শোষণের সংজ্ঞা প্রথমে দেওয়া আছে দেখো, এই শ্বসন প্রক্রিয়া শ্বসনিক বস্তু অক্সিজেনের সাহায্য ছাড়াই কোষের ভেতরকার এনজাইম দিয়ে জারিত হয়ে জৈব যৌগ যেমন হচ্ছে ইথাইল অ্যালকোহল বা ইথানল, তারপর হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড এবং সামান্য পরিমাণে শক্তি উৎপাদন করবে। আচ্ছা, এই অবাধ শোষণকে তোমার হচ্ছে দুইটা ধাপে ভাগ করা হয়। সবাধ শোষণ যেমন 4টা ধাপ ছিল, অবাধ শোষণের ক্ষেত্রে হচ্ছে 2টা ধাপ আছে। কি কি দেখো, ধাপ 1-এ হচ্ছে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ, বা তোমার হচ্ছে এটাকে বলা যায় হচ্ছে গ্লাইকোলাইসিস। প্রথম ধাপে কি হয়, 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, 4 অণু এটিপি উৎপন্ন হয় এবং 2 অণু এনএডিপি H2 তৈরি হয়। আচ্ছা, যার মধ্যে 4 অণু এটিপির মধ্যে 2 অণু এটিপি এই তোমার হচ্ছে গ্লাইকোলাইসিস যে পদ্ধতি, এটা সম্পন্ন করতেই তোমার হচ্ছে ব্যবহৃত হয়ে যায়। এজন্য নিট থাকে কি 2 অণু থাকে। আচ্ছা, জেনারেলি তোমার হচ্ছে এই গ্লুকোজের যে অসম্পূর্ণ জারণ, এটা মূলত গ্লাইকোলাইসিস, যেটা সবাধ শোষণ এবং অবাধ শোষণ উভয়েরই অভিন্ন ধাপ। কারণ এই 2 ধাপে এই পর্যন্ত জিনিসগুলো সেম থাকে। এরপরে যখন পাইরুভিক অ্যাসিডটা তোমার পরবর্তীতে বিজারিত হয়ে যাবে, তখন এটা দুই প্রসেসে আগাবে। তো সেকেন্ড ধাপ দেখো, 2 নম্বর ধাপে কী হবে, পাইরুভিক অ্যাসিডের বিজারণ ঘটবে। কীভাবে? সাইটোপ্লাজমে অবস্থিত এনজাইমের কার্যকারিতায় পাইরুভিক অ্যাসিড বিজারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, ইথাইল অ্যালকোহল অথবা শুধু ল্যাকটিক অ্যাসিড
উৎপন্ন করে। এক্ষেত্রে গ্লাইকোলাইসিসে উৎপন্ন বিজারিত এনএডি জারিত হয়ে ইলেকট্রন প্রোটন শক্তি নির্গত করে, তা ব্যবহৃত হয় পাইরুভিক অ্যাসিডের থেকে ল্যাকটিক অ্যাসিড বা ক্ষেত্রবিশেষে ইথানল উৎপাদনের ক্ষেত্রে। তাই অবাধ শোষণের ক্ষেত্রে এখনও গ্লুকোজের গ্লাইকোলাইসিসে নিট মাত্র 2টা এটিপি পাওয়া যায়। এই 2টাই আলটিমেটলি তোমার তাদের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে যায়। এই যে দেখো এখানে ফুল প্রসেসটা দেওয়া আছে, ইথাইল অ্যালকোহল আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। আর যদি এই 2টা উৎপন্ন না হতো তাহলে কি উৎপন্ন হতো? তাহলে উৎপন্ন হতো হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিডের সংকেতটা কি? সংকেত হচ্ছে C3 আচ্ছা এখানে লিখি C3H6O3, এটা হচ্ছে এই ল্যাকটিক অ্যাসিডের সংকেত। 6 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, উদ্দীপকের প্রক্রিয়াটি অক্সিজেন এর উপস্থিতিতে ঘটলে এটিপি উৎপাদনে কিরূপ পরিবর্তন ঘটবে? আচ্ছা, উদ্দীপকের প্রক্রিয়াটা হচ্ছে অবাধ শোষণ। অবাধ শোষণের ক্রাইটেরিয়া কি ছিল? এখানে তোমার অক্সিজেন থাকা যাবে না। যদি এখানে অক্সিজেন থাকে তাহলে এটা কি হয়ে যেত? সেটা হয়ে যেত সবাধ শোষণ। এখন আমাদের চেয়েছে সবাধ শোষণে কীভাবে এটিপির কয়টা এটিপি উৎপন্ন হয় এবং কিভাবে তা ডিস্ট্রিবিউশন হয় সেটা। এখন দেখো, যদি আমরা অবাধ শোষণের ক্ষেত্রে আমরা দেখলাম যে এখানে এক অণু গ্লুকোজ থেকে 2 অণু এটিপি উৎপন্ন হলো, যেটা মূলত গ্লাইকোলাইসিস যে ধাপ ছিল সেখানেই 2 অণু এটিপি উৎপন্ন হচ্ছিল, সেটাই আলটিমেটলি এর নিট যে উৎপাদন সেটাতে কাজে লাগতেছিল। কিন্তু তোমার সবাধ শোষণের ক্ষেত্রে কি হয়? সবাধ শোষণের প্রথম ধাপ গ্লাইকোলাইসিস, এটা তো অবাধ শোষণের সাথে মিলে যাবে। সেকেন্ড ধাপ থেকে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র, এই জায়গাগুলোতে তোমার পাইরুভিক অ্যাসিড বিজারণ হবে, অ্যাসিটাইল কোয়ে যেটা সেটা ভাঙবে, এভাবে আলটিমেটলি তোমার এটিপি অনেকগুলো উৎপন্ন হবে। দেখো, সবাধ শোষণ প্রক্রিয়ায় 4টি ধাপের মাধ্যমে সম্পন্ন হয়। গ্লাইকোলাইসিস ধাপে 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। এই সময় মোট 10 অণু এটিপি তৈরি হয়। 10 অণু কীভাবে তৈরি হয়? নিট 4 অণু সরাসরি উৎপন্ন হয়, তারপর হচ্ছে NADPH2 হয় হচ্ছে 2টা, সেই 2টা থেকে মোট 6টা পাওয়া যায়। এই 4টা এই 6টা এই 2টা মিলে হচ্ছে 10টা তৈরি করে। 10টার মধ্যে 2টা কি হয়? গ্লাইকোলাইসিস পদ্ধতিতেই ব্যবহার হয়ে যায়। সো নিট পাওয়া যায় 8টা। আচ্ছা, এরপরে পাইরুভিক অ্যাসিড যেটা আছে সেটাকে যখন হচ্ছে ভাঙবে, সেখান থেকে উৎপন্ন হবে হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। এই যে দেখো, একটা পাইরুভিক অ্যাসিড থেকে একটা অ্যাসিটাইল কোয়ে, একটা কার্বন ডাইঅক্সাইড, এগুলো তৈরি হবে। তাহলে 2টা থেকে 2টা করে উৎপন্ন হবে। এই যে, সুতরাং একটা থেকে পাইলাম একটা করে, এবং এরপরে হচ্ছে একটা অ্যাসিটাইল কোয়ে থেকে 3টা করে তোমার NADH তৈরি হবে। এটা পরে দেখা যাচ্ছে। এই যে এখানে দেখো, অ্যাসিটাইল কোয়ে প্রতি ধাপে প্রতি অণু পাইরুভিক অ্যাসিড পর্যায়ক্রমে একটি অ্যাসিটাইল কোয়ে থেকে এক অণু কার্বন ডাইঅক্সাইড, এক অণু NADH2 উৎপন্ন করে। এ সময় 3 অণু এটিপি তৈরি হয়, অর্থাৎ 2টা থেকে তৈরি হবে কয়টা? 6 অণু এটিপি তৈরি হবে। ক্রেবস চক্রে 1 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে 3 অণু NADH2 তৈরি হবে, 1 অণু FADH2 এবং 1 অণু জিটিপি উৎপন্ন হবে। এ সময় মোট 12 অণু এটিপি তৈরি হবে, সেটা হচ্ছে একটা পাইরুভিক অ্যাসিড থেকে। তাহলে 2টা থেকে কয়টা হবে? 24টা। সব মিলাই টোটাল কয়টা তৈরি হবে? মোট 38 এটিপি তৈরি হবে, কিন্তু আমরা পেয়েছিলাম অবাধ শোষণের ক্ষেত্রে মাত্র 2টা। সুতরাং এভাবে তোমার হচ্ছে এটিপি উৎপাদনের ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে এই 2 জায়গাতে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো সংক্ষিপ্ত প্রশ্নে। প্রশ্নটা কি দেখো, বাতাসে মিথেনের প্রভাবে গ্লুকোজ উৎপাদনে ব্যাঘাত ঘটে কেন? আচ্ছা, গ্লুকোজ উৎপাদনের পদ্ধতিটা কি বলতো? সালোক সংশ্লেষণ। উদ্ভিদ এই প্রক্রিয়ায় গ্লুকোজটা তৈরি করে। তো গ্লুকোজ তৈরির ক্ষেত্রে বা হচ্ছে তোমার সালোক সংশ্লেষণের ক্ষেত্রে মূল উপাদানটা কি থাকে? কার্বন ডাইঅক্সাইড না? এখন কার্বন ডাইঅক্সাইডের জায়গায় যদি হচ্ছে তোমার মিথেনের সংকেত কি? CH4। এটা যদি বেড়ে যায় তাহলে সালোক সংশ্লেষণ অবশ্যই ব্যাঘাত ঘটবে বা কোনো কোনো ক্ষেত্রে বন্ধ হয়ে যাবে, কারণ এরা হচ্ছে উদ্ভিদের আলোক নির্ভর এবং অন্ধকার পর্যায়ে বিভিন্ন বিক্রিয়ায় বাধা সৃষ্টি করবে, যার ফলে তোমার হচ্ছে এটিপি বলো বা NADPH2 যেগুলো আছে এগুলো উৎপাদনে ব্যাঘাত ঘটাবে,
যার ফলে তোমার এই ফুল প্রসেসটা আলটিমেটলি বন্ধ হয়ে যেতে পারে। অস্বাভাবিক কোষ বিভাজন বলতে কি বোঝায়? কোষ বিভাজন মূলত একটা নিয়ন্ত্রিত প্রক্রিয়া, কোনো না কোনো তোমার হচ্ছে মাধ্যম দ্বারা এটি নিয়ন্ত্রিত হয়। যখন কোষ বিভাজনের এই নিয়ন্ত্রণটা থাকে না, তখন এটাকে অস্বাভাবিক কোষ বিভাজন বলা হয়। তো মূলত মানুষের ক্ষেত্রে P53 নামক একটা প্রোটিন আছে। এই প্রোটিনটা কি করে, তোমার এই কোষ বিভাজনটাকে, মাইটোসিস কোষ বিভাজনকে নিয়ন্ত্রণে রাখে, অর্থাৎ খুব বেশিও কোষ বিভাজন করতে যায় না, আর কমও করতে যায় না। আচ্ছা, যার ফলে মানুষের বৃদ্ধিটা স্বাভাবিকভাবে হয় এবং প্রপোর্শনালভাবে হয়। যখন এই প্রোটিনটা নষ্ট হয়ে যায়, তখন তোমার কোষ অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেতে থাকে। কোষ অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেতে থাকলে আলটিমেটলি তোমার ক্যান্সার, টিউমার এই জিনিসগুলো তৈরি হবে। এটাকে বলা হচ্ছে অস্বাভাবিক কোষ বিভাজন। কোন প্রকার কোষ বিভাজনকে হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়? মায়োসিসকে মূলত হ্রাসমূলক বিভাজন বলা হয়। কেন? মায়োসিস প্রক্রিয়ায় একটা কোষ থেকে 4টা অপত্য কোষ সৃষ্টি হয়, যার মধ্যে অপত্য কোষগুলোর যে ক্রোমোজোম সংখ্যা সেটা মাতৃকোষের ক্রোমোজোম থেকে অর্ধেক হয়ে যায়, এবং তার গুণাগুণগুলো মাতৃকোষের তুলনায় অর্ধেক হয়ে যায়। এজন্য একে বলা হয় হচ্ছে হ্রাসমূলক বিভাজন। কিভাবে এডিপি সৃষ্টি হয়? এডিপি এর ফুল ফর্ম কি? অ্যাডিনোসিন ডাইফসফেট। ঠিক আছে? আচ্ছা, ডিএনএ, আরএনএ এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিড গঠনের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে নাইট্রোজেন বেস। বিভিন্ন ধরনের নাইট্রোজেন বেস আছে, যেমন অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, এগুলো, এই 4টা। আচ্ছা, এই অ্যাডিনিন তার মধ্যে একটা হচ্ছে তোমার নাইট্রোজেন বেস। এই নাইট্রোজেন বেসের সাথে তোমার 5 কার্বন বিশিষ্ট একটা সুগার বা রাইবোজ সুগার, এটা যুক্ত হয়ে তৈরি হয় অ্যাডিনোসিন। এরপরে এই অ্যাডিনোসিনের সাথে পর্যায়ক্রমে ফসফেট গ্রুপগুলো যুক্ত হয়। ঠিক আছে? তো এই ফসফেট গ্রুপ যুক্ত হওয়াকে বলা হয় ফসফোরাইলেশন। পর্যায়ক্রমে 2টা ফসফেট গ্রুপ যখন এর সাথে যুক্ত হয়ে যায়, তখন তাকে বলা হয় হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট। এভাবে তোমার এডিপি সৃষ্টি হয়। আচ্ছা, স্থলজ উদ্ভিদের তুলনায় জলজ উদ্ভিদের সালোকসংশ্লেষণের হার বেশি কেন? সালোকসংশ্লেষণের জন্য কি প্রয়োজন? আমাদের কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন, তাই তো? এখন জলজ উদ্ভিদের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেশি থাকে, মানে পানিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ থাকে 0.3%, আর বায়ুতে তোমার হচ্ছে থাকে 0.03%, মোটামুটি 10 গুণ কম বেশি আর কি। তো জলজ উদ্ভিদের ক্ষেত্রে তোমার হচ্ছে স্থলজের তুলনায় যেহেতু তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে, সুতরাং এই বেশি কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে বেশি বেশি শর্করা তৈরি করতে পারে। জলজ উদ্ভিদের কাণ্ড এবং পাতার ত্বকে ক্লোরোফিল থাকায় পানির নিচে কম তাপমাত্রায় ও কম কার্বন ডাইঅক্সাইড যুক্ত পরিবেশেও সালোকসংশ্লেষণ করতে পারে। এই সবগুলো কারণে তোমার সালোকসংশ্লেষণটা জলজ উদ্ভিদের ক্ষেত্রে বেশি হয়। আচ্ছা, আখ এবং আম গাছের মধ্যে কার সালোকসংশ্লেষণের হারটা বেশি? আচ্ছা, আখ কি C4 উদ্ভিদ না? আর আমটা কি C3 উদ্ভিদ? আমরা জানি যে C4 উদ্ভিদের ক্ষেত্রে সালোকসংশ্লেষণের হারটা বেশি হয়, কারণ এখানে C4 C3 দুইটা চক্রে সম্পন্ন হয়। আর C3 উদ্ভিদের ক্ষেত্রে শুধুমাত্র C3 চক্রটা সম্পন্ন হয়, এবং C3 চক্রে তোমার সালোকসংশ্লেষণের হারটা আসলে কম হয়। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি আখ যেহেতু একটা C4 উদ্ভিদ, এজন্য এখানে তোমার আখের তোমার সালোকসংশ্লেষণের হারটা বেশি হবে। 7 নম্বর প্রশ্ন দেখো, পাউরুটি ফাঁপা হয় কেন? পাউরুটি তৈরির সময় ইস্ট নামক একটা ছত্রাক ব্যবহার করা হয়। এই ইস্টে তোমার অবাত শ্বসন ঘটে, আর অবাত শ্বসন ঘটলে আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এখন যখন ওখানে কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন হলো, তখন এই কার্বন ডাইঅক্সাইড একটা গ্যাস, এই গ্যাসের কারণে তোমার হচ্ছে পাউরুটিটা ফুলে যায়। এটাই হচ্ছে পাউরুটি ফাঁপা হওয়ার কারণ। এর মাধ্যমে তোমার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো শেষ হয়ে গেল। এখন আসো আমরা বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে কথা বলি। 1 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি এককোষী জীব? মানুষ না,
বটগাছ না, তিমি না, প্লাজমোডিয়াম, এটা হচ্ছে এককোষী। সুতরাং উত্তর কী হবে? প্লাজমোডিয়াম। দুই নম্বর প্রশ্নটা দেখো, এখানে দেওয়া হচ্ছে এক্স থেকে তোমার দুইটা কোষ উৎপন্ন হচ্ছে, আবার এই x1 থেকে আবার দুইটা কোষ উৎপন্ন হচ্ছে, এই x2 এখান থেকে দুইটা কোষ উৎপন্ন হচ্ছে। প্রশ্নটা কি দেওয়া আছে দেখো, চিত্রের এক্স এর ক্রোমোজোম সংখ্যা 16 হলে পূর্ণ বিভাজন দুইবার হলে x2-তে ক্রোমোজোম সংখ্যা কত হবে? আচ্ছা, এই জায়গায় দেখো এখানে বলা হচ্ছে এক্স, এখানে হচ্ছে 16, এক্স এর ক্ষেত্রে 16 ছিল। মাইটোসিস কোষ বিভাজন এখানে বোঝা যাচ্ছে, কারণ একটা কোষ থেকে বারবার দেখো দুইটা কোষ উৎপন্ন হচ্ছে। আপাতত দৃষ্টি থেকে মনে হচ্ছে যে একটা থেকে চারটা উৎপন্ন হয়েছে, বিষয়টা আসলে তা না। কারণ তাইলে হচ্ছে এখানে x1 x2 x3 x4 এরকম থাকতো। যেহেতু এখানে x1 x2 দেওয়া আছে, তার মানে কি এখান থেকে দুইটা উৎপন্ন হয়েছে, আবার এখান থেকে দুইটা, এখান থেকে দুইটা। আচ্ছা, তো প্রথমে আসো এইটুকুতে যখন মাইটোসিস হলো তখন এক্স এর ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা ছিল 16, x1 x2 দুইটার ক্ষেত্রেই কত হবে? 16 হবে, এখানেও 16 হবে। আবার এটা থেকে আবার যখন বিভক্ত হলো এখানেও 16 হবে, এখানেও 16 হবে, কারণ এখানে মাইটোসিস ঘটেছে। এখানেও 16, এখানেও 16। আলটিমেটলি ক্রোমোজোমের সংখ্যা কত হবে? 16 হবে। মাইটোসিস কোষ বিভাজনের পর্যায় 9 কোনটি? প্রোফেজ, ইন্টারফেজ, মেটাফেজ, টেলোফেজ। প্রোফেজ তো মাইটোসিসের পর্যায়, মেটাফেজ, টেলোফেজ সবগুলো হচ্ছে মাইটোসিসের পর্যায়, তাহলে কোনটা নয়? ইন্টারফেজ। ইন্টারফেজ কি তোমরা কি জানো? ইন্টারফেজ হচ্ছে, ধরো কোষ বিভাজন এই জিনিসটা হচ্ছে তোমার ধারাবাহিক একটা প্রক্রিয়া। একটা কোষ বিভাজন হচ্ছে, আবার সেই কোষটা বড় হচ্ছে, আবার সেটা বিভাজিত হচ্ছে, আবার সেখান থেকে যে কোষগুলো উৎপন্ন হচ্ছে সেটা আবার ম্যাচিউর হচ্ছে। তো এই যে তোমার হচ্ছে এই ধারাবাহিক প্রক্রিয়াটা চলতে আছে। তো মাইটোসিস কোষ গুলোর ফলে যে অপত্য কোষগুলো উৎপন্ন হচ্ছে, সেই কোষগুলা নিউক্লিয়াস সেটা হচ্ছে বিভাজনের জন্য, ম্যাচিউর হওয়ার জন্য কিছু স্টেপ পার করতে হয় বা কিছু সময় লাগে। এই যে মিডিলের যে সময়, একটা মাইটোসিস থেকে শুরু করে আরেকটা মাইটোসিসের মধ্যবর্তী যে সময়, প্রস্তুতিমূলক সময়, এই সময়টাকেই বলা হয় হচ্ছে ইন্টারফেজ। কোন ধাপে নিউক্লিয়াসের আকার বড় হয়? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আচ্ছা, এটা উত্তর হবে প্রোফেজ। কেন? তোমার হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের প্রথম পর্যায়ে মানে হচ্ছে প্রোফেজে তোমার জল যোজন ঘটতে থাকে। জল যোজনের ফলে হচ্ছে নিউক্লিয়াসের আকারটা ধীরে ধীরে বড় হয়। এই জন্য এই ধাপে মূলত এটার উত্তর হবে মূলত প্রোফেজ। 5 নম্বর প্রশ্নটা দেখো, স্পিন্ডল যন্ত্র কি দ্বারা গঠিত? তন্তুময় প্রোটিন, গ্লোবিউলার প্রোটিন, ফাইব্রাস প্রোটিন, অ্যালবুমিন প্রোটিন। আচ্ছা, স্পিন্ডল যন্ত্রটা যেই তন্তুগুলো দিয়ে তৈরি হচ্ছিল সেটা কি তন্তুময় প্রোটিন দিয়ে তৈরি হবে? কারণ নামের মধ্যে আছে তন্তু, সুতরাং এটার উত্তর কি হবে দেখো? তন্তুময় প্রোটিন। 6 নম্বরে বলা হচ্ছে এই চিত্রের মডেলটি কোন ধরনের ক্রোমাটিড? এই যে এখানে দেখো এই একটা হচ্ছে ক্রোমাটিড দেওয়া আছে, যার এই জায়গায় হচ্ছে তোমার সেন্ট্রোমিয়ারটা আছে। এটা দেখতে দেখো কার মতো তোমার হচ্ছে টেলোসেন্ট্রিকের মতো। এই যে দেখো, বাকিগুলোর সাথে কিন্তু এটা ম্যাচ করে না, সুতরাং এটা উত্তর কি হবে? টেলোসেন্ট্রিক হবে। ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী কোনটি? E6, E7, প্রোটিন সি, সিস ই, সিস এম নাকি ইকোলাই? আচ্ছা, ক্যান্সার সৃষ্টির জন্য মূলত প্যাপিলোমা ভাইরাসের E6 এবং E7 এই দুইটা জিন দায়ী। সুতরাং এটার উত্তর হবে E6 এবং E7। দেখো তোমাদের বই সুন্দর মতো দেওয়া আছে যে ক্যান্সার সৃষ্টির জন্য যে প্যাপিলোমা ভাইরাস তোমার হচ্ছে দায়ী মূলত। এটার E6 এবং E7 নামক দুইটা জিন আছে, যেগুলো কিছু প্রোটিন তৈরি করে, যে প্রোটিনের কারণে তোমার ক্যান্সার সৃষ্টি হয়। আর ক্যান্সারটা হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিস। আচ্ছা, জিনের আদান প্রদান ঘটে কোন কোষ বিভাজনের মাধ্যমে? মাইটোসিস, মায়োসিস, অ্যামাইটোসিস নাকি দ্বিবিভাজন? আচ্ছা, মাইটোসিসের মাধ্যমে জিনের আদান প্রদান ঘটে না, কারণ এখানে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা, অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা সেম থাকে এবং এখানে ক্রসিং ওভার হয় না। অ্যামাইটোসিস এটা তো অনুন্নত টাইপের একটা কোষ বিভাজন, এটা তো হবে না। দ্বিবিভাজন আর অ্যামাইটোসিস মোটামুটি সেম। মায়োসিস
এটা হবে উত্তর মায়োসিস। কারণ মায়োসিসে ক্রসিং ওভার নামক একটা পর্যায় আছে বা ধাপ আছে। ক্রসিং ওভার পর্যায়টা এমন যে হচ্ছে সাপোজ আচ্ছা, ধরো এরকম দুইটা ক্রোমোজোম আছে। মায়োসিসের ক্ষেত্রে এরকম একটা ক্রোমোজোম যখন থাকে তখন এদের এই জায়গা বরাবর উভয়েরই একই জায়গা বরাবর ধরো ভেঙে যায়। ভেঙে যেয়ে কি হয়, এটার এই প্রান্তটা এটার সাথে যুক্ত হয় আর এটার এই প্রান্ত এটার সাথে যুক্ত হয়। তখন জিনিসটা দেখতে এরকম লাগে, এরকম। তো এই জায়গায় দেখো যে ক্রোমোজোমের আদান প্রদান ঘটলো বা তোমার হচ্ছে কিছু জেনেটিক বস্তুর আদান প্রদান ঘটলো। এখন জেনেটিক বস্তু যখন আদান প্রদান ঘটে তখন সেখানে বৈশিষ্ট্যের তোমার হচ্ছে বৈচিত্র্য সৃষ্টি হয়। সুতরাং এটার অ্যান্সার দেখো কী হবে, মায়োসিস। জিনের আদান প্রদান ঘটবে মায়োসিসের ক্ষেত্রে। হঠাৎ করে ক্রোমোজোম সংখ্যা বেড়ে গিয়ে নতুন প্রজাতির উদ্ভব ঘটে নিচের কোনটিতে? জেনোপাস মেন্টিস, জেনোপাস ট্রপিক্যালিস, জেনোপাস সেন্ট্রালিস, জেনোপাস লেভিস। এটার উত্তর তোমার বইয়ে সরাসরি দেওয়া আছে, সেটা হচ্ছে জেনোপাস ট্রপিক্যালিস। সুতরাং উত্তরটা কী হবে, জেনোপাস ট্রপিক্যালিস। আচ্ছা, পি চিত্রে দেখো ডিপ্লয়েড কোষ থেকে দুইটা ডিপ্লয়েড কোষ উৎপন্ন হয়েছে। আবার এখানে কিউ চিত্রে দেখো একটা ডিপ্লয়েড কোষ থেকে চারটা হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন হয়েছে। এখানে দেখো ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। সুতরাং এটা হচ্ছে মাইটোসিস এবং এটা মায়োসিস, কারণ এখানে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন হয়েছে। পি চিত্রে কোষ বিভাজনে কি হয়, পি চিত্র মানে কি মাইটোসিস। মাইটোসিসের ক্ষেত্রে কি হয়, মাতৃকোষ ও নতুন কোষের সমগুণ সম্পন্ন হয়, এটা ট্রু। নতুন কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, না এটা ফলস। আর ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয়, এটা হচ্ছে ট্রু। তাহলে উত্তর কি হবে, 1 আর 3। আচ্ছা, 5 এটিপি থেকে হচ্ছে 5 এডিপি প্লাস 5টা ইনঅর্গানিক ফসফেট তৈরি হয়েছে এবং কিছু শক্তি উৎপন্ন হয়েছে। প্রশ্ন চেয়েছে যে কতটুকু শক্তি এখানে উৎপন্ন হয়েছে। আমরা জানি তোমার একটা এটিপি থেকে একটা এডিপি যখন উৎপন্ন হয় তখন 7.3 কিলো ক্যালোরি তোমার হচ্ছে শক্তি উৎপন্ন হয়। তাহলে এখানে 5টা থেকে তৈরি হয়েছে, তাহলে এটাকে 5 দিয়ে গুণ দিতে হবে। সুতরাং কি হবে, এটার অ্যান্সার 5 দিয়ে যদি আমরা গুণ দিই তাহলে তোমার মোটামুটি 36.5 কিলো ক্যালোরি অ্যান্সার হয়। উত্তরটা কী হবে তাহলে, 36.5। সালোক সংশ্লেষণের একটি প্রয়োজনীয় উপকরণ হলো, সালোক সংশ্লেষণের ক্ষেত্রে কি কি লাগে, তোমার হচ্ছে অক্সিজেন লাগবে না, গ্লুকোজ লাগবে না, কারণ কি গ্লুকোজ তো তৈরি হবে। পানি, হ্যাঁ পানি লাগবে, কার্বন ডাইঅক্সাইড, পানি, সবগুলো লাগে। হাইড্রোজেন লাগবে না, পানি থেকে পরবর্তীতে হাইড্রোজেন তৈরি হবে আর কি। পাতার কোন টিস্যুতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হয়? মেসোফিল টিস্যু, ক্লোরোফিল, জাইলেম টিস্যু, ফ্লোয়েম টিস্যু। ফ্লোয়েমের মাধ্যমে কি, ফ্লোয়েমের মাধ্যমে হচ্ছে খাদ্য তোমার হচ্ছে সারা দেহে ছড়িয়ে যায়, এটা হচ্ছে পরিবহনের মধ্যে পড়ে, এটা হবে না। জাইলেমের মাধ্যমে পানি সারা দেহে ছড়িয়ে যায়, এটাও হবে না। ক্লোরোফিল টিস্যু, ক্লোরোফিল তো একটা তোমার হচ্ছে ক্লোরোফিল টিস্যু তো হবে না, এটা উত্তর হবে হচ্ছে মেসোফিল টিস্যু। অ্যান্ড ক্লোরোফিল টিস্যু কেন হবে না, কারণ কি ক্লোরোফিল একটা তোমার হচ্ছে অঙ্গাণু। পানিতে কার্বোহাইড্রেটের পরিমাণ শতকরা কত ভাগ, এটার উত্তর মুখস্থ, এটা কত 0.3%। নিচের কোনটি ভুল, এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট, এটা ঠিক আছে। জিটিপি গুয়ানোসিন ট্রাইফসফেটিক অ্যাসিড, না এটা ট্রাইফসফেটিক অ্যাসিড না, ট্রাইফসফেট হবে। সুতরাং ভুল হচ্ছে এটা। বাকি দুটো কি, FEDH2 এটা হচ্ছে রিডিউসড ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, এটা ঠিক আছে। NADP নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, এটাও ঠিক আছে। সুতরাং উত্তর হবে হচ্ছে বি। আলোক নির্ভর পর্যায়ের ফলাফল কোনটি? আচ্ছা, আলোক নির্ভর পর্যায়ের মূল তোমার হচ্ছে উদ্দেশ্যটা হচ্ছে এটিপি এবং NADP H+H+ তৈরি করা। সুতরাং এটার ফলাফল সেটাই হবে। দেখো কি দেওয়া আছে,
এডিপি প্লাস এনএডিপিএইচ এটা হবে না, এটিপি প্লাস এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস এটা তৈরি করা হবে, এই দুটো তো আর হবে না। 17 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন উদ্ভিদটি প্রথম স্থায়ী যৌগ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড? আচ্ছা, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড প্রথম স্থায়ী যৌগ কোন ধরনের কার্বন চক্রের বলতো? এটা হচ্ছে C4 কার্বন চক্রের, C4। তাহলে এখানে আমরা দেখব যে C4 উদ্ভিদ কোনটা আছে। অ্যামারান্থাস এটা হচ্ছে C4 উদ্ভিদ, তাহলে উত্তর হবে এটাই। সূর্যমুখী, পাট, টমেটো এই সবগুলো হচ্ছে C3 উদ্ভিদ, সুতরাং এটার উত্তর হবে হচ্ছে অ্যামারান্থাস। সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাবক নয় কোনটি? অক্সিজেন এটা হচ্ছে উদ্ভিদ কোষের বাইরে থাকে, এটা হবে না। ক্লোরোফিল, হ্যাঁ ক্লোরোফিল তো পাতায় থাকে, সুতরাং এটার অ্যান্সার হবে ক্লোরোফিল, এটা তাহলে অভ্যন্তরীণ। তারপর হচ্ছে পানি, এটা বাহ্যিক প্রভাবক, খনিজ পদার্থ এটা হচ্ছে বাহ্যিক প্রভাবক, এগুলো হবে না। সালোক সংশ্লেষণে পটাশিয়াম কি হিসেবে কাজ করে? তোমাদের বইয়ে দেখবা একটা ডিরেক্ট লাইন আছে, পটাশিয়াম অণুজীব হিসেবে অনুঘটক হিসেবে কাজ করে, সুতরাং এখানে দেখো সরাসরি ওই ওয়ার্ডটাই আছে অনুঘটক, তাই এটার অ্যান্সার হবে অনুঘটক। আচ্ছা, কোন তাপমাত্রায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়? আমরা জানি 0°C তাপমাত্রা থেকে 45°C তাপমাত্রা পর্যন্ত সালোক সংশ্লেষণটা সম্পন্ন হয়, কিন্তু এর বেশি বা এর কম বা বেশি হলে সালোক সংশ্লেষণটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এখানে কী কী দেওয়া আছে? 17°, 25°, 30°, 50°। এর মধ্যে 50°টা দেখো 45-এর থেকে বেশি হয়ে যাচ্ছে না, সুতরাং 50°C তাপমাত্রা হলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। এবং 22 থেকে 35°C তাপমাত্রাকে বলা হয় অপটিমাম, অর্থাৎ এই টাইমটাতে এই টেম্পারেচারে বেস্ট হবে আর কি, তোমার সালোক সংশ্লেষণটা সবচেয়ে ভালো হবে। অণুজীব কার্বোহাইড্রেটকে জারিত করে কিসে পরিণত করে? অণুজীব যারা আছে তারা কার্বোহাইড্রেটকে যখন জারিত করে, এটা অবাত শোষণের মাধ্যমে জারিত করে। অ্যান্ড অবাত শোষণের মাধ্যমে যখন জারিত করবে তখন কি কি উৎপন্ন করে? হয় ল্যাকটিক অ্যাসিড, না হলে কি ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড, এটাই তো। দেখো এখানে কার্বন ডাইঅক্সাইড না, শুধু কার্বন ডাইঅক্সাইড না, এটার সাথে ল্যাকটিক অ্যাসিড থাকলে সেটা হতো, সরি ল্যাকটিক অ্যাসিড বলি, এখানে হচ্ছে তোমার ইথানল আর কার্বন ডাইঅক্সাইড দুটো একত্রিত থাকলে সেটা অ্যান্সার হতো। এখানে শুধু কার্বন ডাইঅক্সাইড আছে, এটা হবে না। হাইড্রোকার্বন এটা হবে না, ক্লোরোফর্ম হবে না, উত্তর কী হবে? ল্যাকটিক অ্যাসিড। কোন স্থানে মাইটোসিস বিভাজন সম্পন্ন হয় না? প্রাণীর দেহকোষ, উদ্ভিদ কোষের কাণ্ড, উদ্ভিদের ভ্রূণমূল, জীবের জনন মাতৃকোষ। প্রাণীকোষের দেহকোষে মাইটোসিসের মাধ্যমে তোমার হচ্ছে বংশ বিস্তার করে, তার এটা উত্তর হবে না। উদ্ভিদ কোষের কাণ্ড বৃদ্ধি হয় মাইটোসিসের মাধ্যমে, এটাও হবে না। উদ্ভিদের ভ্রূণমূলের বৃদ্ধি হয় মাইটোসিসের মাধ্যমে, এটাও হবে না। উত্তর হবে তাহলে জীবের জনন মাতৃকোষ, কারণ জনন মাতৃকোষ থেকে তোমার যখন হচ্ছে জনন কোষ উৎপন্ন হবে সেখানে মিওসিস হবে, তো মিওসিসের জন্য এটার উত্তর হবে এটা। শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা একটু আগে আমরা দেখলাম, তোমার হচ্ছে 20 থেকে 45°C তাপমাত্রা হচ্ছে উত্তম তাপমাত্রা। অবাত শ্বসন সাধারণত দেখা যায় ইস্টে দেখা যায়, শৈবালে দেখা যায় না, ব্যাকটেরিয়াতে দেখা যায়, সুতরাং উত্তর হবে 1 এবং 3। নিচের ছক হতে প্রশ্নের উত্তর দাও। গ্লুকোজ থেকে পাইরুভেরিক অ্যাসিড উৎপন্ন হয়েছে, এটা কি গ্লাইকোলাইসিস না? তাহলে প্রথমে প্রশ্নটা কি বলেছে দেখো, উদ্দীপকের সংঘটিত প্রক্রিয়াটি কি? গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, সালোক সংশ্লেষণ, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। প্রথমে আমরা পেয়ে গেছি উত্তর, এটা হচ্ছে গ্লাইকোলাইসিস, কারণ গ্লুকোজটা জারিত হয়ে পাইরুভিক অ্যাসিড এবং এটিপি, NADPH2 এগুলো তৈরি করেছে, যা হচ্ছে গ্লাইকোলাইসিস পদ্ধতিতে তৈরি হয়। আচ্ছা, এর মাধ্যমে তোমাদের সেট এ এর সলিউশনটা সম্পন্ন হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো সব কিছু, এখানে আশা করি কারো কোনো সমস্যা নেই। আচ্ছা, চলো এখন আমরা সেট বি নিয়ে কথা বলি। আসো শুরু করি সৃজনশীল প্রশ্ন দিয়ে। প্রশ্ন নাম্বার 1-এ দেখো কি বলেছে, উচ্চ শ্রেণীর জীবের দৈহিক বৃদ্ধি এবং পরিবর্ধনের জন্য এক ধরনের কোষ বিভাজন ঘটে। দৈহিক বৃদ্ধি এবং পরিবর্ধনের জন্য কোন ধরনের কোষ বিভাজন ঘটে? মাইটোসিস কোষ বিভাজন ঘটে। উক্ত কোষ বিভাজনের একটি ধাপে সেন্ট্রোমিয়ার দুটি খণ্ডে বিভক্ত হয়, ফলশ্রুতিতে একটি ক্রোমোজোম দুটি অপত্য ক্রোমোজোমের সৃষ্টি করে। সুতরাং
এই যে সেন্ট্রোমিয়ার বিভক্তির কথা বলেছে যে ধাপে, সেই ধাপটা মূলত তোমার অ্যানাফেজ ধাপে সেন্ট্রোমিয়ার দুটি বিভক্ত হয়ে যায় এবং দুই মেরুর দিকে যাত্রা শুরু করে। ক নম্বর প্রশ্ন দেখো কি বলা হচ্ছে, সাইটোকাইনেসিস কি? আচ্ছা, সাইটো বলতে বোঝাই হচ্ছে তোমার সাইটোপ্লাজম। তো মাইটোসিস কোষ বিভাজনের সাইটোপ্লাজমের যে বিভাজন তাকে বলা হয় হচ্ছে সাইটোকাইনেসিস। খ নম্বর প্রশ্ন দেখো, C3 ও C4 উদ্ভিদের মধ্যে দুটি পার্থক্য লেখো। আচ্ছা, C3 উদ্ভিদকে C3 কেন বলা হয়? কারণ এই তোমার হচ্ছে প্রক্রিয়ায় বা কেলভিন চক্রে প্রথম স্থায়ী যেই পদার্থ সেটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট এবং তার নাম হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর C4 উদ্ভিদকে C4 বলা হয় কারণ এদের ক্ষেত্রে প্রথম সৃষ্ট স্থায়ী যৌগ হচ্ছে তোমার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট। এটা হচ্ছে প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য হচ্ছে C3 উদ্ভিদের সালোক সংশ্লেষণের হারটা কিছুটা কম, C4 উদ্ভিদের সালোক সংশ্লেষণের হারটা বেশি, কারণ এখানে C4 উদ্ভিদের ক্ষেত্রে C3 চক্র C4 চক্র দুইটাই সম্পন্ন হয়। আচ্ছা, গ নম্বর প্রশ্নটা কি ছিল? উদ্দীপকে উল্লেখিত ধাপটি সচিত্র ব্যাখ্যা করো। আমরা আগেই জেনেছি ধাপটা হচ্ছে তোমার অ্যানাফেজ। সুতরাং অ্যানাফেজ ধাপের প্রথমেই তোমার চিত্র একটা দিয়ে দিতে হবে। প্রথমে বলতে হবে ধাপটা কি, অ্যানাফেজ, এরপরে চিত্র দিবা, চিত্রের পরে ব্যাখ্যাগুলো দিবা এবং এই ধাপে কি কি হয় তা পয়েন্ট আউট করে দিয়ে দিবা। যেমন দেখো প্রথমে কি হয়, এই ধাপে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুটি ভাগে বিভক্ত হয়ে যায়, ফলে ক্রোমাটিডে দুটি আলাদা করে সেন্ট্রোমিয়ার থাকে, মানে দুইটা ক্রোমাটিড সৃষ্টি হয় এবং দুইটা ক্রোমাটিডে আলাদা আলাদা দুইটা সেন্ট্রোমিয়ার থাকে। 2 নম্বর কি হয়, অপত্য ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল থেকে পরস্পর বিপরীত মেরুর দিকে যেতে থাকে, অর্থাৎ ক্রোমোজোমগুলো অর্ধেক এক মেরুর দিকে, অর্ধেক বিপরীত মেরুর দিকে যাত্রা শুরু করে। আচ্ছা, 3 নম্বর পয়েন্টে লিখবা, অপত্য ক্রোমোজোমের মেরু অভিমুখে চলনের ক্ষেত্রে সেন্ট্রোমিয়ার যেটা আছে, এই যে এই সেন্ট্রোমিয়ারগুলো, এগুলো দেখো মেরুমুখী, এই মেরুমুখী অগ্রগামী হয়, আর বাহুগুলা পশ্চাৎমুখী থাকে, এই বাহুগুলো অনুগামী হয়। আচ্ছা, এরপরে দেখো সেন্ট্রোমিয়ার অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলো VLJI এর মতো আকৃতি ধারণ করে, যাদেরকে যথাক্রমে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক বলা হয়। অ্যানাফেজের পর্যায়ের শেষের দিকে অপত্য ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের মেরু প্রান্তে অবস্থান নেয় এবং ক্রোমোজোমের দৈর্ঘ্যগুলো বৃদ্ধি পেতে থাকে, কারণ ওই যে যেই প্যাঁচানো আকৃতি ধারণ করেছিল সেই প্যাচগুলো খুলতে শুরু করবে, এজন্য এটা দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকবে। আচ্ছা, এবার দেখো ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়াটি সঠিকভাবে না ঘটলে জীবদেহে কী ধরনের সমস্যা হতে পারে? প্রক্রিয়াটা কি ছিল বলো তো? মাইটোসিস ছিল না? মাইটোসিস ছিল। সুতরাং এটা না ঘটলে কি কি ঘটবে সেটা আমরা দেখি আসলে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে বহুকোষী জীবে যা এককোষী জাইগোট থেকে পরবর্তীতে সম্পূর্ণ দেহটা তৈরি হয়। এই পদ্ধতিতে তোমার হচ্ছে মাইটোসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ মাইটোসিসের মাধ্যমে দেহের বৃদ্ধি সম্পন্ন হয়। সুতরাং যদি মাইটোসিস না হতো তাহলে জাইগোট থেকে সম্পূর্ণ বহুকোষী জীবটা তৈরি হতে পারতো না। সেকেন্ড কথা আসো, মাইটোসিস কোষ বিভাজনে তোমার হচ্ছে প্রতিটি কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা পায়। যদি মাইটোসিস না হতো তাহলে এই কোষগুলো নতুন যে কোষগুলো তৈরি হলো সেটা সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের ভারসাম্য রক্ষা পেত না। 3 নম্বর পয়েন্টে আসো, মাইটোসিস প্রক্রিয়া অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা এবং গুণাগুণ তোমার হচ্ছে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার হুবহু সেম থাকে। আর 4 নম্বর পয়েন্ট দেখো, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বহুকোষী জীবের জননাঙ্গ তৈরি হয়। এখন যদি জননাঙ্গ তৈরি না হতো তাহলে হচ্ছে সেখান থেকে জনন কোষ উৎপন্ন হতে পারতো না, আর আলটিমেটলি বংশবৃদ্ধি সম্পন্ন হতো না। এই জন্য মাইটোসিস প্রক্রিয়াটা বংশবৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর মাইটোসিস যখন তোমার অনিয়ন্ত্রিত হয়ে যায়, অনিয়ন্ত্রিত মাইটোসিস, তখন সেখান থেকে সেটার কারণে ক্যান্সার, টিউমার এই জিনিসগুলো তোমার হচ্ছে তৈরি হতে পারে। সুতরাং বুঝতে পারতেছি যে আমরা মাইটোসিস প্রক্রিয়া যদি সঠিকভাবে না ঘটে তাহলে জীবের বৃদ্ধি, দৈহিক বৃদ্ধি, ক্ষয় পূরণ এই সব কিছু আসলে আলটিমেটলি সম্ভব হতো না। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, একটা প্রশ্ন শেষ আমাদের। 2 নম্বর প্রশ্ন দেখো কি বলা হচ্ছে, এটা তোমার হচ্ছে বিক্রিয়া দেওয়া হয়েছে। ক নম্বর প্রশ্নটা কি বলেছে, C3 উদ্ভিদ কাকে বলে?
যেসব উদ্ভিদের ক্ষেত্রে কেলভিন চক্র সম্পন্ন হয় তাদেরকে C3 উদ্ভিদ বলা হয়। লাস্টে এক্সাম্পল দিয়ে দিবা আম, জাম, পাট, এই জিনিসগুলো। এটিপিকে জৈব মুদ্রা কেন বলা হয়? এটিপি এর ফুল ফর্ম কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আচ্ছা, আমাদের জীবদেহে যে কোনো কাজ করার জন্য কি শক্তি প্রয়োজন না? সেই শক্তিটা আমরা কোথা থেকে পাই? এটিপি থেকে। এটিপি ভেঙে এডিপি বা অ্যাডিনোসিন ডাইফসফেট প্লাস ইনঅর্গানিক ফসফেট তৈরি করে। এটাকে বলা হয় ডিফসফোরাইলেশন। তো এই প্রক্রিয়ায় তোমার কিছু শক্তি উৎপন্ন হয়। এই শক্তি ব্যবহার করে আমরা আমাদের দেহের যত কাজ আছে সেই কাজগুলো আলটিমেটলি সম্পন্ন করি। আচ্ছা, আবার যখন আমরা খাবার খাই সেই খাবার থেকে যে শক্তিগুলো উৎপন্ন হয় সেই শক্তি ব্যবহার করে এডিপি আর ইনঅর্গানিক ফসফেটগুলো যুক্ত হয়ে ফসফোরাইলেশনের মাধ্যমে আবার এটিপি তৈরি করে। তাহলে আমাদের যখন শক্তি প্রয়োজন হচ্ছে তখন এটিপি ভাঙতেছে, আবার আমাদের দেহে যখন শক্তি গেইন করতেছে তখন আবার এটিপি উৎপন্ন হচ্ছে। দেখো এজন্য এই এটিপিকে বলা হয় হচ্ছে জৈব মুদ্রা। উদ্দীপকের আলোর উপস্থিতিতে এক্স উৎপাদন পর্যায়টি ব্যাখ্যা করো। আচ্ছা, এখানে কি দেওয়া আছে দেখো, এক্স দেওয়া আছে। এক্স হচ্ছে তোমার অক্সিজেনের উপস্থিতি এবং এনজাইমের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড, পানি, এবং এখানে ওয়াই দ্বারা হচ্ছে শক্তি বোঝানো হচ্ছে, শক্তি উৎপন্ন করছে। সুতরাং এক্সট্রা কি বলতো? এক্সট্রা হচ্ছে তোমার গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য। এখন বলেছে যে আলোর উপস্থিতিতে শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ তৈরির প্রক্রিয়াটা ব্যাখ্যা করো। আলোর উপস্থিতিতে যে পর্যায়টা সম্পন্ন হয়। এখন এক্স তৈরির প্রক্রিয়াটাকে বলা হচ্ছে সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণের মাধ্যমে তো আলটিমেটলি গ্লুকোজ তৈরি হয়। সালোক সংশ্লেষণের দুইটা ধাপ থাকে, এটা কি আলোক পর্যায় আর এটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক পর্যায়ে কি তৈরি হয়? এটিপি প্লাস হচ্ছে বিজারিত এনএডিপি তৈরি হয়। দেখো বলা আছে সূর্যালোকের উপস্থিতিতে আলোর নির্ভর পর্যায়ে এটা হচ্ছে সম্পন্ন হয়। এই পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়ায় এটিপি, এনএডিপিএইচ, তারপরে হচ্ছে এইচ প্লাস এগুলো তৈরি হয়। আলোর ফোটন কণা রূপান্তরিত হয়ে এই শক্তি যে পায় সেই শক্তিটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে সঞ্চিত হয়ে এটিপি অণুগুলোর মধ্যে তোমার হচ্ছে সঞ্চারিত হয় এবং সেটা ফসফোরাইলেশনের মাধ্যমে এটিপিটা উৎপন্ন হয়। আচ্ছা, এই বিক্রিয়ায় ক্লোরোফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্লোরোফিল অণু আলোর রশ্মির ফোটনকে শোষণ করে এবং শোষণকৃত ফোটন থেকে শক্তি সঞ্চয় করে এটিপি এর সাথে যুক্ত হয়ে তোমার এটিপি তৈরি করে। যেখানে প্রসেসটা দেওয়া আছে খ নম্বরে যেটা দেখলাম এটা। এছাড়া সূর্যালোক ক্লোরোফিলের সাহায্যে পানি বিয়োজিত হয়ে অক্সিজেন, হাইড্রোজেন আয়ন এবং ইলেকট্রন উৎপন্ন হয়, যেটাকে বলা হচ্ছে ফটোলাইসিস। এই হাইড্রোজেন আয়ন এবং ইলেকট্রন এনএডিপিকে বিজারিত করে এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস তৈরি করে। আলটিমেটলি আলোক নির্ভর পর্যায়ে দুইটা মূল জিনিস উৎপন্ন হয়, সেটা হচ্ছে এটিপি আর এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস। এই দুটাকে একসাথে বলা হয় হচ্ছে আত্তীকরণ শক্তি। কারণ এটাকে কাজে লাগিয়ে কার্বন বিজারণের যে ধাপগুলো আছে সেখানে তোমার গ্লুকোজটাকে তৈরি করা হয়। 9 নম্বরে দেখো কি বলেছে, উদ্দীপকে এক অণু এক্সকে ভেঙে কত অণু ওয়াই উৎপন্ন হয়। আচ্ছা, এক্সটা কি বলেছিলাম? গ্লুকোজ। গ্লুকোজ থেকে কি তৈরি হবে? এটিপি। সুতরাং এক অণু গ্লুকোজ থেকে কয় অণু এটিপি তৈরি হয়? এই শক্তির চার্টটা লাগবে। এই চার্টটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের বোর্ড পরীক্ষার জন্য এবং তোমাদের স্কুলের পরীক্ষার জন্য। আচ্ছা, এখানে সহজ শোষণের বিক্রিয়াটা দেওয়া হয়েছে। এক অণু গ্লুকোজ থেকে কয় অণু এটিপি উৎপন্ন হয়? 38 অণু এটিপি, 6 অণু পানি, 6 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। কীভাবে তৈরি হয় আসো দেখি। আচ্ছা, গ্লাইকোলাইসিস ধাপে কি হয়? গ্লাইকোলাইসিস ধাপে এক অণু গ্লুকোজ থেকে তোমার 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, 2 অণু এনএডিএইচ প্লাস এইচ প্লাস তৈরি হয় এবং 4 অণু এটিপি তৈরি হয়। ঠিক আছে, যার মধ্যে এই গ্লাইকোলাইসিসে গ্লুকোজটাকে ভাঙতে সরাসরি 2 অণু এটিপি উৎপন্ন হয়। সুতরাং নিট 6 অণু তোমার হচ্ছে এখান থেকে পাবো হচ্ছে 2 অণু, কারণ 2 অণু এখান থেকে বাদ হয়ে গেল, আর এনএডিএইচ প্লাস এইচ প্লাস থেকে তোমার মোট 6 টাইপ পাবো, কারণ একটা থেকে পাই
3টা, তাহলে 2টা থেকে পাবো হচ্ছে 6টা এটিপি। এবার আসো অ্যাসিটাইল কোয়ে। এই যে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়েছিল সেটা অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির যে ধাপ সেখানে তোমার হচ্ছে ভেঙে যাবে বা জারিত হবে। তখন কি হবে, 2টা অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হবে, 2টা কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হবে এবং 2টা NADH+ তৈরি হবে। কারণ 2টা থেকে 2টা করে তৈরি হবে এবং একটা থেকে একটা করে তৈরি হবে। এখানে একটা NADH+ থেকে আমরা পাই হচ্ছে 2টা করে এটিপি, তাহলে 2টা থেকে কয়টা পাবো, 6টা। এখানে পাইলাম কত, তাহলে এখানে পাইলাম 8টা, এখানে পাইলাম কয়টা, এখানে পাইলাম হচ্ছে 6টা এটিপি। আচ্ছা, 3 নম্বর ধাপ দেখো, ক্রেবস চক্র। ক্রেবস চক্রে কি হয়, যেখানে যে 2টা অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয়েছিল সেটা ব্যয়িত হয়ে যাবে এবং তার ব্যয় হওয়ার ফলে 2টা থেকে মোট 4টা কার্বন ডাইঅক্সাইড, 6টা NADH+H+, 6টা FADH2, 2টা GTP পাবো। ঠিক আছে, এখন আমরা জানি একটা NADH+H+ থেকে কয়টা পাই, 3টা, তাহলে 6টা থেকে মোট পাবো 18টা। তারপরে কোনো FADH2 থেকে এটিপি পাওয়া যায় মোট 2টা, তাহলে এখানে 2 দুগুণ 4টা হবে এটিপি। 2টা জিটিপি থেকে পাবো আমরা 2টা এটিপি, কারণ একটা জিটিপি সমান সমান একটা এটিপি। এখানে তাহলে মোট কয়টা পাবো, 18 + 4 22 আর 2 24, 24। তাহলে দেখো 8 6 24 এই তিনটা যদি যোগ করি আলটিমেটলি আমরা কয়টা পাবো, 38 অণু এটিপি পাবো এবং এখানে 2টা কার্বন ডাইঅক্সাইড, এখানে 4টা কার্বন ডাইঅক্সাইড, টোটাল মোট 6টা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। আচ্ছা, এভাবে তোমার মোট 38টা এটিপি অণু তৈরি হয়, তোমার হচ্ছে 6টা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। 2 নম্বর প্রশ্ন শেষ। এখন আসো 3 নম্বর প্রশ্ন। আচ্ছা, পাইরুভিক অ্যাসিডের সংকেত কি? পাইরুভিক অ্যাসিডের সংকেত হচ্ছে C3H4O3। আচ্ছা, অবাধ শ্বসন বলতে কি বুঝো? যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের অনুপস্থিতিতে কোষস্থ তোমার এনজাইমের সহায়তায় শ্বসনিক বস্তু জারিত হয়ে অল্প কিছু শক্তি এবং কার্বন ডাইঅক্সাইড এবং তোমার হচ্ছে ইথানল উৎপন্ন করবে অথবা তোমার ল্যাকটিক অ্যাসিড তৈরি করবে, সেটাকে বলা হয় হচ্ছে অবাধ শ্বসন। অবাধ শ্বসন মূলত কাদের দেখা যায়, ইস্ট, ব্যাকটেরিয়া, এই তোমার হচ্ছে জীবগুলোতে তোমার অবাধ শ্বসনটা দেখা যায়। এই যে দেখো এখানে গ্লুকোজ, শ্বসনিক বস্তু হিসেবে গ্লুকোজ আছে, সেটাকে এনজাইমের সহায়তায় ভেঙে ইথাইল অ্যালকোহল বা ইথানল তৈরি হয়েছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে এবং শক্তি উৎপন্ন হয়েছে 2 এটিপি শক্তি উৎপন্ন হয়েছে, যা হচ্ছে 56 কিলো ক্যালোরি পার মোল। আচ্ছা, চিত্র এফে উৎপন্ন তোমার শক্তির প্রবাহ লেখো, প্রবাহ চিত্র লেখো। আচ্ছা, চিত্র এফটা কি দেখো, এখানে অক্সিজেন নিচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে, তার মানে কি অক্সিজেনের সাহায্যে তোমার এখানে শ্বসনিক বস্তু জারিত হচ্ছে, তাহলে এটা কি, এটা হচ্ছে শ্বসন বা সবাত শ্বসন, কারণ এখানে অক্সিজেন উপস্থিত রয়েছে। আর ইতে দেখো কি হচ্ছিল, ইতে তোমার কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে আবার পানি নিচ্ছে, এর মাধ্যমে কোনো একটা প্রসেস সম্পন্ন হচ্ছে, এরকম প্রসেসের সম্পর্কে আমরা জানি, সেটার নাম হচ্ছে সালোক সংশ্লেষণ। তাহলে ই হচ্ছে সালোক সংশ্লেষণ, এফটা হচ্ছে তোমার সবাত শোষণ। কারণ সবাত শোষণ থেকে কিভাবে তোমার হচ্ছে গ্লুকোজ ভেঙে আলটিমেটলি শক্তি উৎপন্ন হচ্ছে কি কি ধাপে, সেই জিনিসগুলো একটা প্রবাহ চিত্রের মাধ্যমে বা ফ্লো চার্টের মাধ্যমে দেখাতে হবে। এখানে দেখো সেটা সুন্দর মতো দেখানো আছে। আচ্ছা, প্রথমে কি হয়, একটা শ্বসনিক বস্তু থাকে, শ্বসনিক বস্তুটা কি এখানে গ্লুকোজ, গ্লুকোজটা ভেঙে গ্লাইকোলাইসিস পদ্ধতিতে ভেঙে তোমার হচ্ছে পাইরুভিক অ্যাসিড, তারপরে কি NADH2, তারপর হচ্ছে এটিপি, এগুলো উৎপন্ন করবে। আর গ্লাইকোলাইসিস হতে গেলে দেখো 2টা এটিপির প্রয়োজন রয়েছে, যেটা হচ্ছে তোমার এখানে এই প্রসেসে ব্যয় হয়ে যায়। তারপর পাইরুভিক অ্যাসিডগুলো তৈরি হলো, পাইরুভিক অ্যাসিড থেকে কি হবে, পাইরুভিক অ্যাসিড থেকে তোমার তৈরি হবে অ্যাসিটাইল কোয়ে। যখন পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হবে, সেখানে আমরা কি কি পাবো, কার্বন ডাইঅক্সাইড পাবো এবং অ্যাসিটাইল কোয়ে সাথে NADH2 পাবো। আচ্ছা, এরপরে অ্যাসিটাইল কোয়ে সেখান থেকে তোমার সেটা হচ্ছে ক্রেবস চক্রে যাবে এবং ক্রেবস চক্রে যে কিছু উপাদান তৈরি করবে, যেমন দেখো NADH2, FAD, GTP এগুলো তৈরি করবে এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। ঠিক আছে। আচ্ছা, আলটিমেটলি দেখো মোটামুটি সবগুলো ধাপে আমরা NADH2 পেয়েছি। আচ্ছা, NADH2, তারপর FADH2, GTP, এই সবগুলো তোমার হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে যাবে বা ইলেকট্রন ট্রান্সপোর্ট তন্ত্রতে যাবে,
সেখানে যে এরা আলটিমেটলি ভেঙে তোমার হচ্ছে 38 অণু মোট এটিপি তৈরি করবে, কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করবে। এই প্রসেসটা তোমরা সুন্দর করে এই ফিগারের মতো করে আঁকিয়ে দিবা, আশা করি 3 এ 3 পাবা। ঘ নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, জীবজগতে চিত্র ই এবং এফ এর প্রক্রিয়া দুটি একে অপরের পরিপূরক মূল্যায়ন করো। ইতে পেয়েছি সালোক সংশ্লেষণ, এফে পেয়েছি আমরা সবাত শোষণ বা শ্বসন। এরা কিভাবে একে অপরের পরিপূরক দেখো। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কি হয় দেখো, সবুজ উদ্ভিদে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তোমার হচ্ছে গ্লুকোজটা উৎপন্ন হয়। এই প্রক্রিয়ায় সূর্যালোক, কার্বন ডাইঅক্সাইড, পানি এবং ক্লোরোফিল প্রয়োজন। সূর্যের আলোর উপস্থিতিতে পানি এবং কার্বন ডাইঅক্সাইড এর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদের পাতায় শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। এই খাদ্য তৈরির প্রক্রিয়া হচ্ছে সালোক সংশ্লেষণ। এখন সালোক সংশ্লেষণের জন্য কি কার্বন ডাইঅক্সাইড লাগে না? সেই কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে আসতে পারে বলো তো? সবাত শোষণের মাধ্যমে ওই যে 6 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো না, সেই কার্বন ডাইঅক্সাইডটা তোমার সালোক সংশ্লেষণের ক্ষেত্রে তোমার কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা। আবার এখন আসো, শ্বসনটা কি? শ্বসন হচ্ছে তোমার কোনো শ্বসনিক বস্তুকে অক্সিজেনের উপস্থিতিতে যদি ভেঙে শক্তি উৎপাদন করা হয়, সেটাকে বলা হয় হচ্ছে তোমার শ্বসন। সালোক সংশ্লেষণের ফলে কিছু উপজাত তৈরি হয়, সেটা তার মধ্যে একটা হচ্ছে তোমার অক্সিজেন। শ্বসনের জন্য এই অক্সিজেনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সবাত শ্বসন হতে গেলে অক্সিজেনের প্রয়োজন। সুতরাং এই অক্সিজেনটা পাচ্ছে তোমার সালোক সংশ্লেষণ থেকে। এভাবে তারা একে অপরের সাথে সম্পর্কিত। আবার শ্বসনের জন্য শ্বসনিক বস্তু লাগবে না, বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য লাগবে, শর্করা লাগবে। এই জিনিসগুলো কে তৈরি করতেছে? সালোক সংশ্লেষণ। সুতরাং দেখো, সালোক সংশ্লেষণের জন্য শ্বসনের উপাদানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। আবার শ্বসন হওয়ার জন্য সালোক সংশ্লেষণ থেকে প্রাপ্ত কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, তারপর হচ্ছে অক্সিজেন, এগুলোও প্রয়োজন হচ্ছে। এভাবে তারা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে। আচ্ছা, 3টা সিকিউ শেষ। এখন আসলে সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো কি বলা আছে, সমীকরণিক কোষ বিভাজন বলতে কি বোঝায়? সমীকরণিক কোষ বিভাজন কাকে বলা হয়? মাইটোসিসকে বলা হয়। কেন বলা হয়? কারণ মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে নিউক্লিয়াসটাও একবার এবং ক্রোমোজোমটাও একবার বিভাজিত হয়, যার ফলে দুইটা অপত্য কোষ সৃষ্টি হয়। অপত্য কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে এবং তাদের গুণাগুণগুলো হুবহু একই রকম থাকে। অর্থাৎ মাতৃকোষটা যেরকম থাকে, তোমার হচ্ছে অপত্য কোষটাও একই রকম থাকে, সব কিছু ইকুয়াল হয়। এই জন্য এটাকে ইকুয়েশনাল বা হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। ক্যান্সার সৃষ্টি হওয়ার কারণ কি? অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে ক্যান্সার সৃষ্টি হয়। যখন তোমার এই মাইটোসিস কোষ বিভাজন নিয়ন্ত্রণকারী P53 নামক একটা প্রোটিন আছে, সেই প্রোটিনটা যখন নষ্ট হয়ে যায়, তখন মাইটোসিস কোষ বিভাজনটা অনিয়ন্ত্রিত হয়ে যায়। তখন কোষগুলা বৃদ্ধি পেতেই থাকে, বারবার বিভাজিত হয়। এর ফলে কোনো একটা জায়গায় টিউমার বা হচ্ছে তোমার ক্যান্সার সৃষ্টি হয়। আশা করি এটার কারণটা বুঝতে পেরেছো। 3 নম্বর প্রশ্ন দেখো, কোন প্রকার কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয়? মায়োসিসকে হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়, কারণ মায়োসিসের মাধ্যমে নিউক্লিয়াসটি দুইবার এবং ক্রোমোজোমটি একবার বিভাজিত হয়, যার ফলে একটা কোষ থেকে তোমার 4টা টোটাল কোষ তৈরি হয়। এখানে সৃষ্ট অপত্য কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয় এবং গুণাগুণগুলোও তোমার হচ্ছে মোটামুটি অর্ধেকের মতো হয়ে যায়। এই জন্য এটাকে বলা হয় কি? হ্রাসমূলক কোষ বিভাজন। মায়োসিসটা হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন। 4 নম্বর প্রশ্ন দেখো, নতুন সৃষ্ট পাতাতে সালোক সংশ্লেষণের হার কীরূপ হয়? নতুন সৃষ্ট পাতাতে তোমরা গাছের দিকে লক্ষ্য করলে দেখবা, গাছের ক্ষেত্রে নতুন যে পাতাগুলো তৈরি হয় সেগুলো কিছুটা কম সবুজ হয়, মানে একটু লাইট কালারের হয়, কারণ এখানে ক্লোরোফিলের সংখ্যা কম থাকে, ক্লোরোফিল উৎপাদনের পরিমাণটাও কম থাকে, এজন্য এটাকে লাইট দেখায়। এখন ক্লোরোফিলের পরিমাণ যদি কম থাকে, তাহলে সেখানে সালোক সংশ্লেষণ কম হবে না বেশি হবে? অবশ্যই কম হবে। এ কারণেই নতুন সৃষ্ট পাতাতে সালোক সংশ্লেষণের হারটা হচ্ছে কম হয়। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছ। 5 নম্বর প্রশ্ন দেখো, আলোক নির্ভর পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায়ের মধ্যে পার্থক্য উল্লেখ করো। আচ্ছা,
প্রথম পার্থক্য হচ্ছে আলোক নির্ভর পর্যায়ে যেটা, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের গ্রানার থাইলাকয়েডের পর্দায় ঘটে। এটা যদি একটা ক্লোরোপ্লাস্ট হয়, ক্লোরোপ্লাস্টে এরকম কাপকেকের মতো একটার উপর আরেকটা সজ্জিত ছিল না, সেগুলো আবার হচ্ছে নালিকার মাধ্যমে যুক্ত ছিল, ল্যামেলি। তো এই যে তোমার হচ্ছে কাপকেকের মতো যে অংশগুলো ছিল সেটা হচ্ছে থাইলাকয়েড, এই অংশটা কি ছিল, গ্রানাম। এই অংশগুলোতে ক্লোরোফিল থাকে, যার ফলে এই ক্লোরোফিল অণুগুলো কি করে, সূর্যের আলোর যে ফোটন সেগুলোকে গ্রহণ করে সেটাকে আবার রাসায়নিক শক্তিতে রূপান্তর করে দেয়। এটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়ে সম্পন্ন হয়। এই জন্য এটাকে বলা হচ্ছে যে ক্লোরোপ্লাস্টের গ্রানায় এই আলোক নির্ভর পর্যায়টা হয়। আর আলোক নিরপেক্ষ পর্যায়টা কোথায় হবে, এই যে এখানে যে ম্যাট্রিক্স বা স্ট্রোমা ছিল না ক্লোরোপ্লাস্টের, সেই স্ট্রোমার মধ্যে হচ্ছে এই আলোক নিরপেক্ষ পর্যায়টা সম্পন্ন হবে। 2 নম্বর পার্থক্য কি, আলোক নির্ভর পর্যায়ে আলোক শক্তির প্রয়োজন হয়, আলোক নিরপেক্ষ পর্যায়ে আলোক শক্তির প্রয়োজন হয় না। এই জন্য তো এটার নাম হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নির্ভর পর্যায়ে রাসায়নিক শক্তি রূপান্তরিত হয়ে এটিপি এবং এনএডিপি H2 উৎপন্ন হয়। আর আলোক নিরপেক্ষ পর্যায়ে কী হয়, এই যে দুইটা তৈরি হলো, এই দুইটাকে ব্যবহার করে তোমার শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। আচ্ছা, আলোক নির্ভর পর্যায়ে এনএডিপি বিজারিত হয়, আর এখানে হচ্ছে বিজারিত এনএডিপি যেটা আছে সেটা আবার জারিত হয়ে তোমার শক্তি উৎপন্ন, তোমার হচ্ছে গ্লুকোজ উৎপন্ন করে। দুপুরের পর সালোক সংশ্লেষণের গতি কমে যাওয়ার কারণ কি, সালোক সংশ্লেষণের জন্য তোমার হচ্ছে আলোর ঘনত্ব, তারপর হচ্ছে তাপমাত্রা, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করে। এগুলোর পরিমাণ বেড়ে গেলে সালোক সংশ্লেষণ বাড়বে, কমলে সালোক সংশ্লেষণ কমবে। দুপুরের পরে আলোর ঘনত্ব, তাপমাত্রা এইসব কিছু কমে যায়, যার ফলে সালোক সংশ্লেষণটাও কমে যায়। এছাড়াও দুপুর পর্যন্ত হতে হতে, সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত সালোক সংশ্লেষণ চলতে চলতে পাতায় অতিরিক্ত তোমার শর্করা জাতীয় খাদ্য জমে যায়। এটাও তোমার হচ্ছে সালোক সংশ্লেষণের হারটাকে কমিয়ে দেয়। সবাত শ্বসনে অক্সিজেনের প্রয়োজনীয়তা অপরিহার্য কেন? আচ্ছা, সবাত শ্বসনে কি হয়, অক্সিজেনের উপস্থিতিতে শ্বসনিক বস্তু ভেঙে শক্তি উৎপন্ন হয়। এখন সবাত শ্বসনে যদি অক্সিজেন না থাকতো, তাহলে তোমার হচ্ছে পাইরুভিক অ্যাসিডের জারণ যেটা, সেটা হচ্ছে সম্পন্ন হতো না, সম্পূর্ণভাবে পাইরুভিক অ্যাসিডটা জারিত হতে পারতো না, যার ফলে এটিপি এত বেশি, মানে 38 যে এটিপি উৎপন্ন হয়, এটা সম্পন্ন হতো না, এবং ফুল প্রসেসটা কী হতো, অবাধ শোষণ হয়ে যেত। আর অবাধ শোষণ হলে সেখানে শুধুমাত্র গ্লাইকোলাইসিসের মাধ্যমে 2 অণু এটিপি, আমরা নিট এটিপি পেতাম, বাকি সব কিছু তোমার হচ্ছে হতো না এভাবে। এই জন্য সবাত শোষণে অক্সিজেনের গুরুত্ব রয়েছে। কোন ধাপে নিউক্লিয়াসটি আকারে বড় হয়? প্রোফেজ ধাপে নিউক্লিয়াসটি আকারে বড় হয়, কারণ এখানে তোমার হচ্ছে জল যোজন ঘটে এবং নিউক্লিয়াসটা আকৃতিতে বড় হয়। আচ্ছা, নিজের কোনটি এককোষী জীব? মানুষ না, বটগাছ না, তিমি মাছ না, প্লাজমোডিয়াম। চিত্রের এই মডেলটি কোন ধরনের ক্রোমাটিড? এটা হচ্ছে তোমার টেলোসেন্ট্রিক। এই দেখো টেলোসেন্ট্রিকের সাথে এটা মিল রয়েছে। আচ্ছা, কোন কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা, গঠন এবং গুণাগুণ মাতৃকোষের মতো হয়? এটা হচ্ছে তোমার মাইটোসিসের মাধ্যমে তো তোমার হচ্ছে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাইটোসিসের মাধ্যমে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা, গুণাগুণ সবকিছু একই রকম থাকে। কোন কোষ বিভাজনের সময় প্রোমেটাফেজ ধাপে অ্যাস্টার তন্তু বিচ্ছুরিত হয়ে নিচের কোনটি থেকে? আচ্ছা, ক্রোমোজোম থেকে না, সেন্ট্রোমিয়ার থেকে না, সেন্ট্রিওল থেকে। তোমরা জানো যে সেন্ট্রিওল স্পিন্ডল তন্তুর তৈরিতে ভূমিকা পালন করে। সেন্ট্রিওল থেকে তোমার হচ্ছে অ্যাস্টারে বিচ্ছুরিত হয় এবং সেগুলো তোমার স্পিন্ডল তন্তুগুলো তৈরি করে। সুতরাং এটার উত্তর হবে কি সেন্ট্রিওল। মাইটোসিসের কোন পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্তি ঘটে? আচ্ছা, এটার উত্তর কি হবে?
প্রোফেজ, টেলোফেজ, অ্যানাফেজ, মেটাফেজ। উত্তর হবে হচ্ছে মেটাফেজ। তোমার প্রোফেজ ধাপে এই হচ্ছে তোমার নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস এগুলোর হচ্ছে বিলুপ্তি শুরু হয়। তারপরে হচ্ছে মেটাফেজেও হচ্ছে বিলুপ্তিটা চলতে থাকে এবং সম্পূর্ণ বিলুপ্তি হয়ে যায় একদম মেটাফেজে দেখবা যে এটা দেখা যায় না আর। কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, প্রোমেটাফেজ। আচ্ছা, প্রোফেজে তোমার ক্রোমোজোমগুলো কুণ্ডলিত হতে থাকে না, সুতরাং কি দৈর্ঘ্য কমতে থাকে। প্রোমেটাফেজে এটাতেও কুণ্ডলিত হতে থাকে, মেটাফেজেও হচ্ছে দৈর্ঘ্যটা কুণ্ডলিত থাকে। এই এই অবস্থায় ক্রোমোজোমকে সবচেয়ে খাটো এবং মোটা দেখা যায়। কিন্তু অ্যানাফেজের ক্ষেত্রে কি হয়? অ্যানাফেজে হচ্ছে তোমার সেন্ট্রোমিয়ারগুলো দুটো আলাদা হয়ে যায় এবং তারা হচ্ছে বিপরীত মেরুর দিকে যেতে শুরু করে এবং তারা তাদের যে সুপার কয়েলিং বা কয়েলিং থাকে, পেঁচানো আকৃতি থাকে, সেটা হচ্ছে খুলতে শুরু করে, ফলে তাদের দৈর্ঘ্যটা বৃদ্ধি পেতে থাকে। সুতরাং এটা উত্তর কী হবে? অ্যানাফেজ। বই দেখবে সরাসরি এটা লাইন আছে। ক্যান্সার কোষ সৃষ্টির সময় E6 এবং E6 ভাইরাস কোষের কোন অণুকে স্থানচ্যুত করে? প্রোটিনকে তোমার হচ্ছে স্থানচ্যুত করে। দেখবা এখানে লেখা আছে প্রোটিন অণুসমূহকে স্থানচ্যুত করে। মিওসিস বিভাজনে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়? মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে ক্রোমোজোম একবার, কিন্তু নিউক্লিয়াসটা দুইবার বিভাজিত হয়। অ্যাডিনোসিনের সাথে ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? ফসফোরাইলেশন, ফটোফসফোরাইলেশন, ডিফসফোরাইলেশন, রিফসফোরাইলেশন। আচ্ছা, যে কোনো কিছুর সাথে যদি ফসফেট গ্রুপ যুক্ত হয় সেটাকে আমরা বলি ফসফোরাইলেশন। অ্যাডিনোসিনের সাথে যদি যুক্ত হয় সেটাকে বলবো আমরা ফসফোরাইলেশন। যদি এমন হতো যে এটা আলোর উপস্থিতিতে ঘটেছে তাহলে সেটাকে আমরা বলতাম ফোটোফসফোরাইলেশন। আর ফসফেট গ্রুপ যদি আমরা সরিয়ে ফেলতাম কোনো কিছু থেকে সেটাকে বলা হয় ডিফসফোরাইলেশন। ফোটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় এটিপি এর তৃতীয় ফসফেট বন্ধনীতে কত কিলো ক্যালোরি শক্তি আবদ্ধ থাকে? অর্থাৎ আমরা যখন একটা ফসফেট গ্রুপকে যুক্ত করি বা সরিয়ে ফেলি তখন মোটামুটি 7.3 কিলো ক্যালোরি শক্তি নির্গত হয়। ঠিক আছে, সুতরাং এটাই বলা হচ্ছে যে তৃতীয় ফসফেট বন্ধনীতে কত ক্যালোরি শক্তি আবদ্ধ হয়। ওটা সরালে যেহেতু আমরা 7.3 কিলো ক্যালোরি বা 7300 কিলো ক্যালোরি শক্তি পাই, সুতরাং এই তৃতীয় বন্ধনীতে ওইটুকু শক্তি থাকবে। কতটুকু? 7300 কিলো ক্যালোরি। নিচের কোনটি রিচার্জেবল ব্যাটারির মতো? আমরা জানি এটিপিকে জৈব মুদ্রা বা রিচার্জেবল ব্যাটারি বলা হয়, কারণ এটিপি ভেঙে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট এবং শক্তি উৎপন্ন হয় যখন আমাদের দেহে শক্তির প্রয়োজন হয়। আবার আমরা যখন খাবার খাই সেই খাবার থেকে শক্তি নিয়ে এডিপি আর ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি আবার তৈরি করে। সুতরাং এটা রিচার্জেবল ব্যাটারির মতো কাজ করে। এটার উত্তর হবে তাহলে হচ্ছে এটিপি। এটাকে আরেকটা কি বলা হয়? জৈব মুদ্রাও বলা হয়। সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপকরণ নয় কোনটি? ক্লোরোফিল লাগবে, পানি তো লাগবে অবশ্যই, আলো লাগবে, লাগবে নাকি শর্করা, কারণ এখানে তো উৎপন্ন হবে শর্করা। নিজের কোনটিতে সালোকসংশ্লেষণের হার বেশি? এর মধ্যে দেখো মুথাঘাস, অ্যামারান্থাস, দুর্বাঘাস, কচুরিপানা। এই তিনটা দেখো স্থলজ উদ্ভিদ আর এই একটা জলজ। আমরা জানি জলজ উদ্ভিদের ক্ষেত্রে তোমার সালোকসংশ্লেষণের হারটা বেশি হয়, কারণ সেখানে বেশি পরিমাণে তোমার কার্বন ডাইঅক্সাইড থাকে। তোমার হচ্ছে স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড থাকে 0.03%, আর জলজ উদ্ভিদের ক্ষেত্রে 0.3%। যেহেতু বেশি কার্বন ডাইঅক্সাইড থাকে সুতরাং বেশি বেশি সালোকসংশ্লেষণ হবে। এটা উত্তর হবে এই জন্য কচুরিপানা। সালোকসংশ্লেষণ একটি জারণ বিজারণ প্রক্রিয়া, কারণ এই প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড জারিত হয় এবং অক্সিজেন বিজারিত হয় না। এটা না, অক্সিজেন জারিত হয় এবং তোমার কার্বন N2 বিজারিত হয়, এটাও হবে না। নাইট্রোজেন জারিত হয় এবং অক্সিজেন বিজারিত হয়, এটাও হবে না। তোমার হচ্ছে পানি জারিত হয় এবং কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়, এটা উত্তর হবে এটা। নিচের কোনটি ভুল? এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট, ঠিক আছে। গুয়ানোসিন ট্রাইফসফেট, এটা হচ্ছে ট্রাইফসফেট হবে, ফসফেটিক অ্যাসিড লিখেছে।
ট্রাইফসফেট হবে। সুতরাং এটা ভুল, এটা হচ্ছে উত্তর। আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে এটিপি ও NADPH2-তে পরিণত হয় কোন পর্যায়ে? অন্ধকার পর্যায়, আলোক পর্যায়, চক্রীয় ফটোফসফোরাইলেশন, অচক্রীয় ফটোফসফোরাইলেশন। আচ্ছা, আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে এই দুটো তৈরি করা হচ্ছে তোমার আলোক পর্যায়। এই দুটোকে একসাথে বলা হয় হচ্ছে আত্তীকরণ শক্তি। আলোক পর্যায়ে সূর্যের আলোর উপস্থিতিতে এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়, সুতরাং এটার উত্তর হবে আলোক পর্যায়। আচ্ছা, এবার আসো 19 নম্বর, কোনটি সবুজ উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইড বিজারণের গতিপথ নয়? আমরা জানি কার্বন ডাইঅক্সাইড বিজারণের গতিপথ কী কী? কেলভিন চক্র, হ্যাচ এবং স্ল্যাশ চক্র এবং ক্রেসুলেশিয়ান অ্যাসিড বিপাক। তাহলে উত্তর কী হবে দেখো, ওয়াটসন এবং ক্রিক। ওয়াটসন এবং ক্রিক কী করেছিলেন? তারা হচ্ছে ডিএনএ এর ডাবল হেলিক্স মডেল দিয়েছিলেন। C3 উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ কি? ফসফোগ্লিসারিক অ্যাসিড। কোন উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ ফসফোগ্লিসারিক অ্যাসিড? যেটা হচ্ছে C3 উদ্ভিদ। এর মধ্যে C3 উদ্ভিদ কোনটা দেখো? আখ হবে না, ভুট্টা এটা তো C4 উদ্ভিদ, কাঁঠাল এটা C3 উদ্ভিদ, সুতরাং উত্তর হবে এটা। মুথাগা সেটা হচ্ছে C4 উদ্ভিদ। অক্সালোঅ্যাসিডিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট? তারা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট। সালোক সংশ্লেষণে কত তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোতে সবচেয়ে ভালো ঘটে? এটা তোমাদের বইয়ে এক লাইন দেখবে লেখা আছে, 400 থেকে 480 ন্যানোমিটার এবং 680 ন্যানোমিটার এই তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোর ক্ষেত্রে সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয়। এখানে দেখো অপশনের মধ্যে কোনটা আছে, এই তো 400 থেকে 480, এটা হচ্ছে উত্তর। আলোর পরিমাণ অত্যধিক বেড়ে গেলে সালোক সংশ্লেষণের হার কি হবে? আচ্ছা, আলো যখন অত্যধিক পরিমাণে বেড়ে যাবে, একটা লিমিটের বাইরে চলে যাবে, তখন তোমার হচ্ছে কোষের ভেতরকার বিভিন্ন এনজাইম বলো বা অন্যান্য পদার্থ যেগুলো আছে সেগুলো কি নষ্ট হয়ে যাবে না? কারণ এনজাইমের একটা নির্দিষ্ট পিএইচ আছে, তারপরে এটা নির্দিষ্ট একটা তাপ পর্যন্ত তোমার হচ্ছে ভালো থাকে। এর বেশি হয়ে গেলে তোমার হচ্ছে নষ্ট হয়ে যায়। সুতরাং এর ভেতরে যখন এনজাইম নষ্ট হয়ে যাবে, ক্লোরোফিল নষ্ট হয়ে যাবে, তার ফলে সালোক সংশ্লেষণের হারটা আলটিমেটলি কমে যাবে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক বিক্রিয়া কোনটি? সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক বিক্রিয়া হচ্ছে সালোক সংশ্লেষণ, কারণ সালোক সংশ্লেষণের ওপর ভিত্তি করেই সম্পূর্ণ পৃথিবী বেঁচে আছে। উদ্ভিদের ধরো সকল জীবই আমরা হচ্ছে উদ্ভিদের ওপর নির্ভরশীল, কারণ উদ্ভিদ একমাত্র নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তো এই তৈরির জন্য তাদের হচ্ছে সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজন। সালোক সংশ্লেষণ না ঘটলে পুরো বিশ্বই আলটিমেটলি টিকে থাকতো না। সুতরাং এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক বিক্রিয়া। আচ্ছা, এর মাধ্যমে তোমাদের সেট বি এর সমাধান হয়ে গেল। আচ্ছা, তো চলো এখন আমরা সেট সি এর সলিউশনে যাই। 1 নম্বর সৃজনশীলটা দেখো, ক নম্বর কি বলছে দেখো, ইন্টারফেস কি? মাইটোসিস কোষ বিভাজন একটা ধারাবাহিক প্রক্রিয়া। তো এখানে প্রথমে হচ্ছে ক্যারিওকাইনেসিস হয়, তারপরে সাইটোকাইনেসিস হয়, এরপরে ফুল কোষগুলা সেগুলো আবার হচ্ছে ম্যাচিউরেশনের জন্য কিছু টাইম স্পেন্ড করে, এরপরে আবার হচ্ছে মাইটোসিসটা সম্পন্ন হয়। তো এই যে একটা বিভাজন থেকে শুরু করে আরেকটা বিভাজনের মধ্যবর্তী যে পর্যায়, সেটাকে বলা হয় হচ্ছে ইন্টারফেস পর্যায়। এটাকে আবার প্রস্তুতিমূলক পর্যায়ে বলা হয়, কারণ কোষ বিভাজনের জন্য যে সব প্রস্তুতি গ্রহণ করার প্রয়োজন সেটা এই ইন্টারফেস ধাপে সম্পন্ন হবে। এখানে দেওয়া আছে সুন্দর করে, এটা একটু পড়ে নিও। খ নম্বরে দেখো কি বলা হচ্ছে, ক্যান্সার কেন সৃষ্টি হয়? অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে মূলত ক্যান্সারটা সৃষ্টি হয়। মাইটোসিস অনিয়ন্ত্রিত কখন হয়? যখন এই মাইটোসিসটাকে নিয়ন্ত্রণের জন্য মেইনলি P53 নামক একটা প্রোটিন আছে, সেই প্রোটিনটা মাইটোসিস কোষ বিভাজনটাকে নিয়ন্ত্রণ করে। যখন এই P53 প্রোটিনটা নষ্ট হয়ে যায় কোনো কারণে, তখন মূলত মাইটোসিসটা অস্বাভাবিকভাবে সম্পন্ন হতে থাকে এবং কোষগুলো 1 থেকে 2টা, 2টা থেকে 4টা, এভাবে ধীরে ধীরে কোষগুলোর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। এটাকে আমরা বলি হচ্ছে ক্যান্সার সৃষ্টি, বা এভাবে হচ্ছে তোমার টিউমারও সৃষ্টি হয়। আচ্ছা, গ নম্বর প্রশ্ন দেখো, এক্স বিভাজনের যে ধাপে ক্রোমোজোমগুলো মেরুমুখী হয় সেটি সচিত্র বর্ণনা করো। এক্স বিভাজনটা কি দেখো তো, একটা ডিপ্লয়েড কোষ থেকে 2টা ডিপ্লয়েড কোষ উৎপন্ন হচ্ছে, সুতরাং এটা হচ্ছে মাইটোসিস। মাইটোসিসের কোন ধাপে ক্রোমোজোমগুলো মেরুমুখী হয় বলো তো? অ্যানাফেজ ধাপে না? দেখো অ্যানাফেজ ধাপে মূলত কোষগুলো মেরুমুখী হয়।
অ্যানাফেজ ধাপে আর কি কি হয় সেটা দেখো। এরকম যদি হচ্ছে তোমার প্রশ্ন আসে তাহলে প্রথমে অ্যানাফেজ ধাপের চিত্রটা দিয়ে দিতে হবে। তোমাদের বইয়ে দেখবে চিত্র দেওয়া আছে, চেষ্টা করবো দুইটা চিত্রই দিয়ে দেওয়া। প্রথম ধাপে কি হয়, প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যায়, ফলে ক্রোমাটিড দুটি আলাদা হয়ে যায়। এই অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে এবং এতে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। অপত্য ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল থেকে পরস্পর বিপরীতমুখী হয়ে সরে যেতে থাকে, অর্থাৎ অর্ধেক ক্রোমোজোম যাবে হচ্ছে উত্তর মেরুতে, অর্ধেক হচ্ছে তোমার বিপরীত মেরুতে। অপত্য ক্রোমোজোমের মেরুমুখী চলনের ক্ষেত্রে সেন্ট্রোমিয়ার যেটা থাকে সেটা হচ্ছে অগ্রমুখী থাকে। এই যে এই চিত্রে দেখো, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, এটা দেখো মেরুমুখী হয়ে আছে, অর্থাৎ মেরুর দিকে অগ্রমুখী আছে, এবং বাহুগুলো হয় কি অনুগামী বা পেছনের দিকে থাকে। সেন্ট্রোমিয়ার অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলো ভি, এল, জে, আই এর মতো আকার ধারণ করে, যেগুলোকে তোমার হচ্ছে আলটিমেটলি মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক বলা হয়। অ্যানাফেজ পর্যায়ের শেষের দিকে অপত্য ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের মেরু প্রান্তে অবস্থান নেয় এবং ক্রোমোজোমের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে, কারণ তাদের হচ্ছে প্যাচগুলো খুলতে থাকে। তো এই কটা ধাপ তোমার অ্যানাফেজ ধাপে সম্পন্ন হয়। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন দেখো কি বলা আছে। জীবের ক্রোমোজোমের সংখ্যা সমতা রক্ষায় ওয়াই বিভাজনের গুরুত্ব বিশ্লেষণ করো। ওয়াই বিভাজনে কি হচ্ছে দেখো, এই তোমার হচ্ছে একটা তোমার হচ্ছে ডিপ্লয়েড কোষ থেকে হ্যাপ্লয়েড কোষগুলো উৎপন্ন হচ্ছে। ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড কোষগুলো কোন ধাপে উৎপন্ন হয়, কোন কোষ বিভাজনে উৎপন্ন হয়? মায়োসিস কোষ বিভাজনে বা মিওসিস কোষ বিভাজনে উৎপন্ন হয়। এখন ক্রোমোজোমের সমতা রক্ষায় কিভাবে তোমার মিওসিসটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখো। উচ্চ শ্রেণীর উদ্ভিদে মিওসিসের ফলে একটি জনন মাতৃকোষ হতে 4টা জনন কোষের সৃষ্টি হয়। যে 4টা জনন কোষগুলোতে তোমার হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। ঠিক আছে, এভাবে সৃষ্ট দুটো জনন কোষ, অর্থাৎ একটা পুংজ জনন কোষ এবং একটা স্ত্রী জনন কোষ যখন মিলিত হয়, তার ফলে জাইগোট উৎপন্ন হয়। এই যে একটা জাইগোট উৎপন্ন হলো না, সেই জাইগোটে কি ছিল, একটা যে পুংজনন কোষ ছিল তার ক্রোমোজোম সংখ্যা অর্ধেক ছিল, আবার স্ত্রী যে জনন কোষ ছিল তার ক্রোমোজোম সংখ্যা অর্ধেক ছিল। দুটো যখন মিলিত হয়ে গেল তখন কি হলো, সেখানে একটা যে জাইগোটটা সৃষ্টি হলো সেখানে ক্রোমোজোম সংখ্যা তার হচ্ছে পিতামাতার মোটামুটি সমান হয়ে গেল। এরপরে এই জাইগোট থেকে তোমার হচ্ছে পরবর্তীতে দেহটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। আচ্ছা, এর ফলে কি হলো দেখো, যে পিতা বা মাতা তাদের ক্ষেত্রে যে ক্রোমোজোম সংখ্যা ছিল তোমার হচ্ছে সন্তানের ক্ষেত্রেও সেরকমই তোমার হচ্ছে ক্রোমোজোম সংখ্যা থাকবে। এখন যদি এমন হতো যে তোমার হচ্ছে মায়োসিসের মাধ্যমে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হলো না, অর্থাৎ হচ্ছে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হলো না কোনো কারণে, তাহলে তোমার যেই অপত্য কোষগুলো সৃষ্টি হবে, অপত্য কোষে তোমার ক্রোমোজোমগুলো কি হবে, ডিপ্লয়েড হবে, কোষগুলো ডিপ্লয়েড হবে। ফলে সেই দুইটা হচ্ছে যেই জনন কোষ থাকবে, সেই দুইটা জনন কোষ যদি আবার পরবর্তীতে মিলিত হয়ে জাইগোট সৃষ্টি করে, সেই জাইগোটে ক্রোমোজোম সংখ্যা কী হয়ে যাবে, মাতৃ বা পিতার যে ক্রোমোজোম সংখ্যা তার তুলনায় দ্বিগুণ হয়ে যাবে। ফলে তার যে সকল বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোও পরিবর্তন ঘটবে এবং নতুন একটা প্রজাতির সৃষ্টি হয়ে যাবে। আসলে এটা পসিবল না। তো এই জন্যই তোমার হচ্ছে মায়োসিস কোষ বিভাজনটা খুবই গুরুত্বপূর্ণ। এই জনন কোষ সৃষ্টির জন্য মায়োসিসটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আসো 2 নম্বর প্রশ্নে। দেখো, এখানে এ এবং বি নামক দুটো প্রক্রিয়া দেওয়া আছে। এ প্রক্রিয়ার ক্ষেত্রে কি দেখা যাচ্ছে দেখো, কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে এবং সেখান থেকে অক্সিজেন ত্যাগ করছে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডকে ব্যবহার করে কোনো একটা পদ্ধতি সম্পন্ন হচ্ছে, যেই পদ্ধতিতে উপজাত হিসেবে অক্সিজেন উৎপন্ন হচ্ছে। এরকম প্রসেসের নাম কি বলতো? এরকম প্রসেসের নাম হচ্ছে তোমার সালোকসংশ্লেষণ। সালোকসংশ্লেষণে কি হয়, কার্বন ডাইঅক্সাইড পাতা গ্রহণ করে সেখান থেকে সেটাকে ব্যবহার করে তোমার গ্লুকোজ বা হচ্ছে শর্করা উৎপন্ন করে এবং উপজাত হিসেবে অক্সিজেন উৎপন্ন করে। বি নাম্বার ধাপে কি দেখো, অক্সিজেনকে ব্যবহার করে পরবর্তীতে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে তোমার শ্বসন। ক নাম্বার প্রশ্ন কি বলা আছে, জীবনে শক্তি কি? জীবদেহ বা জৈব অণুর রাসায়নিক বন্ধন ছিন্ন করার মাধ্যমে প্রাপ্ত শক্তি হচ্ছে জীবনী শক্তি। কিভাবে এডিপি সৃষ্টি হয়? এডিপি কি? অ্যাডিনোসিন ডাইফসফেট। এটা কিভাবে সৃষ্টি হয়? ডিএনএ বা আরএনএ তাদের গাঠনিক উপাদানের ক্ষেত্রে 3টা জিনিস থাকে। নাইট্রোজেনাস বেস তার মধ্যে অন্যতম। এরকম একটা নাইট্রোজেনাস বেস হচ্ছে অ্যাডেনিন। এই অ্যাডেনিনের সাথে তোমার একটা 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার যখন যুক্ত হয়,
তখন সেটার নাম হয়ে যায় অ্যাডিনোসিন। এই যে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার যুক্ত হলে সেটার নাম হয়ে যায় অ্যাডিনোসিন। এরকম অ্যাডিনোসিনের সাথে যখন আমরা ফসফেট গ্রুপ যুক্ত করব সেটাকে মূলত বলা হয় হচ্ছে ফসফোরাইলেশন। এভাবে যদি আমরা দুইটা ফসফেটকে অ্যাডিনোসিনের সাথে যুক্ত করি সেটাকে বলা হবে হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট বা এডিপি। এভাবে তোমার মূলত এডিপি সৃষ্টি হয়। গ নম্বরে কি বলা আছে, বি প্রক্রিয়ায় এটিপি উৎপন্ন হওয়ার প্রবাহ চিত্র আঁকো। বি প্রক্রিয়াটা কি ছিল? শ্বসন ছিল না, মানে সবাত শোষণ, যেহেতু এখানে অক্সিজেন আছে সুতরাং এটা সবাত শোষণ। সবাত শোষণের প্রবাহ চিত্রটা সুন্দর মতো আঁকাতে হবে। সবাত শোষণের ক্ষেত্রে কি হয়, জারিত বস্তু তোমার হচ্ছে শ্বসনিক বস্তু হিসেবে গ্লুকোজ থাকে। সেই গ্লুকোজটা প্রথম ধাপে কি হয়, প্রথম হচ্ছে গ্লুকোজটা গ্লাইকোলাইসিসের মাধ্যমে তোমার পাইরুভিক অ্যাসিড, তারপর হচ্ছে 4 অণু এটিপি এবং 2টা NADH2 তৈরি করে। এটা হচ্ছে প্রথম ধাপ, এই যে গ্লাইকোলাইসিস থেকে তৈরি হলো। এই ধাপ সম্পন্ন করতে 2টা এটিপি খরচ হয়। এই 2টা এটিপি খরচ হয়। প্রথম ধাপ সম্পন্ন হলো। এরপরে পাইরুভিক অ্যাসিডটা থেকে তোমার সৃষ্টি হবে অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি, এবং তার উপজাত হিসেবে কী কী তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড এবং NADH2। 3 নম্বর ধাপে কি হয়, অ্যাসিটাইল কোয়ের যেটা তৈরি হলো সেটা তোমার ক্রেবস চক্রে প্রবেশ করে। এই যে ক্রেবস চক্রে প্রবেশ করলো, এরপরে ক্রেবস চক্রে যেটা সম্পন্ন হলে সেখান থেকে 3টা NADH2, 2টা একটা FAD2, একটা GTP তৈরি হয়, মানে একটা অ্যাসিটাইল কোয়ে থেকে। আচ্ছা, এভাবে প্রত্যেকটা ধাপে যে হচ্ছে NADH2 বা FADH2, তারপর হচ্ছে GTP, এই জিনিসগুলো যেগুলো তৈরি হলো সেগুলো প্রবেশ করবে হচ্ছে তোমার ইলেকট্রন প্রবাহতন্ত্রে। তো ইলেকট্রন প্রবাহতন্ত্রে সেগুলো প্রবেশ করার পর সেখান থেকে আলটিমেটলি তোমার এটিপি এবং এটিপি তৈরি হবে। এই যে দেখো, মোট 38 এটিপি তৈরি হবে। এভাবে সুন্দর করে এই ফ্লোচার্টটা আঁকায় দিবা। 9 নম্বর প্রশ্ন কি, জীবজগতে এই প্রক্রিয়াটির প্রভাব বিশ্লেষণ করো। এটা কি ছিল, সালোক সংশ্লেষণ ছিল না? জীবজগতে এটার ভূমিকা কি? আচ্ছা, সালোক সংশ্লেষণ হচ্ছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়া। এই বিক্রিয়ার মাধ্যমে সূর্যালোক এবং জীবনের মধ্যে একটা সেতু বন্ধন সৃষ্টি হয়েছে। এই প্রক্রিয়ায় কি হয় যে সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে খাদ্যের মধ্যে আবদ্ধ করে। কিন্তু কোনো প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। আমরা খাবার হিসেবে যেগুলো গ্রহণ করি, ভাত, মাছ, মাংস, এই সব কিছুর জন্য হয় প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে আমরা হচ্ছে তোমার উদ্ভিদের ওপর নির্ভরশীল। প্রত্যক্ষভাবে কিভাবে, আমরা যে শাকসবজি খাই বা উদ্ভিদ জাতীয় যে খাবারগুলো খাই সেগুলো তো সরাসরি খাই। পরোক্ষভাবে কীভাবে, ধরো আমরা হচ্ছে গরু বা হচ্ছে ছাগল এগুলোর মাংস খাই, বা হচ্ছে মুরগির ডিম খাই। তো এই গরু বা ছাগল তারা কি খায়, ঘাস খায়। তো আলটিমেটলি পরোক্ষভাবে আমরা কি উদ্ভিদের উপর নির্ভরশীল থাকতেছি। আর উদ্ভিদরা একমাত্র তোমার হচ্ছে সালোক সংশ্লেষণের মাধ্যমেই তারা হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করে, প্লাস আমাদের জন্য তারা হচ্ছে ফলমূল এই জিনিসগুলো তৈরি করে। তো যদি কোনো কারণে এই সালোক সংশ্লেষণটা সম্পন্ন না হতো তাহলে কি আমরা খাদ্য পেতাম? অবশ্যই পেতাম না। তার ফলে তোমার হচ্ছে পুরো পৃথিবীটাই তোমার হচ্ছে টিকে থাকতে পারতো না। এখন সেকেন্ড পয়েন্ট কি, সেকেন্ড পয়েন্ট হচ্ছে সালোক সংশ্লেষণের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটাকে গ্রহণ করা হয় এবং তোমার অক্সিজেন উৎপন্ন হয়। ঠিক আছে? তো আমরা যে তোমার হচ্ছে শ্বাস নিচ্ছি, অক্সিজেনটা নিচ্ছি, এই অক্সিজেনটা আলটিমেটলি পাচ্ছি কোথায়? এই যে সালোক সংশ্লেষণে উৎপন্ন অক্সিজেনটাই না? তো সালোক সংশ্লেষণের মাধ্যমে যে অক্সিজেনটা পাচ্ছে সেটা সব ধরনের জীবই তোমার গ্রহণ করতেছে শ্বসন প্রক্রিয়া সম্পূর্ণের মাধ্যমে, শ্বসনের মাধ্যমে শক্তি উৎপাদনের জন্য। আচ্ছা, আর এই যে সব জীবই হচ্ছে তোমার শ্বসনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডগুলো উৎপন্ন হচ্ছে, আলটিমেটলি কি পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ার কথা না? তো যদি উদ্ভিদের সালোক সংশ্লেষণটা না হতো তাহলে কি হতো, অক্সিজেনের পরিমাণটা কমে যেত আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা পরিবেশে বেশি হয়ে যেত। ফলে পরিবেশের যে ভারসাম্য সেই ভারসাম্যটা আলটিমেটলি হারিয়ে যেত। সুতরাং সালোক সংশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ তোমার হচ্ছে পৃথিবীতে সব কিছুর জন্য, বা জীবের বেঁচে থাকার জন্য থেকে শুরু করে সব কিছুর জন্য। আচ্ছা, এখন আমরা দৈনন্দিন জীবনে জীবন ধারণের জন্য অনেক কিছু প্রয়োজন, যেমন হচ্ছে তোমার আমাদের হচ্ছে খাদ্য প্রয়োজন, তারপরে হচ্ছে তোমার ওষুধপাতি, এই সব কিছু প্রয়োজন। এই সব কিছু আলটিমেটলি আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদ থেকেই পেয়ে থাকি, এবং উদ্ভিদ এটা তোমার সালোক সংশ্লেষণের মাধ্যমে আলটিমেটলি আমাদের দিয়ে থাকে। সুতরাং
সব কিছুর জন্য উদ্ভিদের সালোক সংশ্লেষণটা খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন দেখো, C6H12O6 এটা কি? এটা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতিতে এনজাইমের উপস্থিতিতে ভেঙে পানি, কার্বন ডাইঅক্সাইড এবং বিমান হচ্ছে এখানে এটিপি তৈরি করতেছে। প্রথম প্রশ্ন কি, পানির ফটোলাইসিস কি? সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে তোমার পানির ভাঙনকেই বলা হয় হচ্ছে ফটোলাইসিস। ফটো মানে হচ্ছে আলো এবং হচ্ছে লাইসিস মানে ভাঙন, মানে হচ্ছে আলোর উপস্থিতিতে ভাঙন। ফটোলাইসিসের মাধ্যমে কী হবে, পানিটা ভেঙে হাইড্রোজেন আয়ন, ইলেকট্রন এবং অক্সিজেন উৎপন্ন হবে। এই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে ফটোলাইসিস। খ নম্বর কি, জৈব কোষে শক্তির সঞ্চয় এবং শক্তি নির্গমন চক্রাকারে চলে। আচ্ছা, আমাদের প্রত্যেকটা জীবের দেহে প্রতিনিয়তই কোনো না কোনো ক্রিয়া বিক্রিয়া অলওয়েজ সম্পন্ন হচ্ছে। এই ক্রিয়া বিক্রিয়ার জন্য কি শক্তির প্রয়োজন না, বা এটিপির প্রয়োজন? শক্তির প্রয়োজন। তো আমরা যে খাবারগুলো গ্রহণ করি সেই খাবারের মধ্যে থাকে শক্তি। সেই শক্তিটা আলটিমেটলি রাসায়নিক শক্তি রূপে এটিপি রূপে আমাদের দেহে জমা হয়। শক্তি ব্যবহার করে এটিপি উৎপন্ন হয়। আবার যখন এই ক্রিয়া বিক্রিয়াগুলো সম্পন্ন হচ্ছে তখন আমাদের শক্তির প্রয়োজন হচ্ছে। এই শক্তিগুলাই এটিপি থেকে পাচ্ছে। এটিপিগুলো ভেঙে এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট তৈরি করছে, যেগুলো যার মাধ্যমে তোমার শক্তি পাচ্ছে। সেই শক্তি দিয়ে এই রাসায়নিক কার্যাবলীগুলো সম্পন্ন হচ্ছে। আবার আমরা যখন খাবার খাচ্ছি তখন সেই খাবারের ব্যবহার করে তোমার এটিপিগুলো উৎপন্ন হচ্ছে। ফলে দেখো, কখনো কখনো এটিপির মাধ্যমে শক্তিটা সঞ্চিত হচ্ছে এবং কখনো কখনো শক্তিটা নির্গমন হচ্ছে। সুতরাং বলা যায় শক্তি সঞ্চয় এবং শক্তি নির্গমন এই দুটাই চক্রাকারে সম্পন্ন হচ্ছে। গ নাম্বার দেখো, উদ্দীপকে বিক্রিয়াটির 2 অণু গ্লুকোজ থেকে কতটি বি অণু উৎপন্ন হবে? বি মানে কি? এটিপি। অর্থাৎ আমাদের 2 অণু গ্লুকোজ থেকে কত অণু এটিপি উৎপন্ন হবে সেটার একটা ছক তৈরি করতে হবে। এই প্রক্রিয়াটাকে সহজভাবে দেখানোর জন্য আমরা প্রথমে 1 অণু থেকে কতটি তৈরি হয় সেই জিনিসটা আগে দেখব, এরপর সেটাকে 2 দিয়ে গুণ দিলে হয়ে যাবে। তো আসো, 1 অণু গ্লুকোজ থেকে প্রথমে গ্লাইকোলাইসিস পর্যায়ে কি কি উৎপন্ন হয়? 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু NADH+H+ এবং 4 অণু এটিপি উৎপন্ন হয়, যার মধ্যে 2 অণু এটিপি আবার ব্যবহৃত হয়ে যায় এই গ্লাইকোলাইসিস পদ্ধতি সম্পন্ন করার জন্য। ফলে এখান থেকে নিট কত পাবো? এই 4 থেকে 2 মাইনাস করলে 2 অণু নিট পাবো। আর 1 অণু NADH থেকে আমরা পাই হচ্ছে 3 অণু এটিপি। সুতরাং 2 অণু থেকে পাবো মোট 6 অণু এটিপি। এখানে টোটাল কত হলো? 8। এরপরে অ্যাসিটাইল কোয়েতে কী হবে? এই যে পাইরুভিক অ্যাসিড ছিল না, সেই পাইরুভিক অ্যাসিডটা তোমার ব্যবহৃত হয়ে যাবে এবং সেখান থেকে 2 অণু অ্যাসিটাইল কোয়ে, 2 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 2 অণু NADH তৈরি হবে। 2 অণু থেকে 2 অণু তৈরি হবে এগুলো, আর 1 অণু থেকে 1 অণু মেনলি তৈরি হয়। আচ্ছা, তো এই অ্যাসিটাইল কোয়েটা পরবর্তীতে হচ্ছে ক্রেবস চক্রে যাবে, আর বাকিগুলো হচ্ছে তোমার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে শক্তি উৎপন্ন করবে। যেমন 2 অণু NADH থেকে পাবো আমরা 6 অণু এটিপি, এখানে পাইলাম হচ্ছে তাহলে 6। এর পাশে ক্রেবস চক্র। ক্রেবস চক্রে 4 অণু 2 অণু অ্যাসিটাইল কোয়েটা ব্যবহার হয়ে যাবে, ব্যবহৃত হয়ে সেখানে 4 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু NADH, 2 অণু FADH2, 2 অণু GTP। 6 অণু থেকে আমরা কয়টা NADH2 পাবো? 3 দিয়ে গুণ করলে 18টা। একটা FADH2 থেকে তোমার হচ্ছে এটিপি পাওয়া যায় কয়টা? তোমার 2টা। তাহলে 2টা থেকে পাওয়া যাবে মোট 4টা। একটা জিটিপি থেকে একটা এটিপি পাওয়া যায়, সুতরাং 2টা থেকে 2টা পাওয়া যাবে। এখানে আমরা মোট পাবো হচ্ছে তোমার টোটাল 18 আর 4 22 আর 2 24, 24টা। এখন এই 3টা যদি যোগ করি তাহলে কত পাবো? 38 অণু এটিপি। সুতরাং নিট 38 অণু এটিপি পাবো এবং 6 অণু কার্বন ডাইঅক্সাইড পাবো। এক অণু থেকে আমরা পাইলাম কয়টা? 38 অণু। সুতরাং এটাকে হচ্ছে যদি আমরা 2 দিয়ে গুণ দিই, এটাকে যদি 2 দিয়ে গুণ দেই তাহলে কত পাবো? 76টি এটিপি অণু পাবো। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। এটা তোমাদের এসএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ছক। আশা করি তোমরা চেষ্টা করবা এটা খুব সুন্দর মতো পড়ে ফেলার জন্য। ঘ নম্বরে দেখো কি বলেছে, উদ্দীপকের প্রক্রিয়াটি জীবের অস্তিত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকের প্রক্রিয়াটা কি বলতো? শ্বসন না? শ্বসন। তো শ্বসনটা কিভাবে জীবের অস্তিত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখো। জীবের বেঁচে থাকার জন্য বা তার হচ্ছে জীবন ধারণের জন্য তাদের বডিতে
ক্রিয়া বিক্রিয়া সম্পন্ন করার প্রয়োজন না? সকল ধরনের ক্রিয়া বিক্রিয়ার জন্য শক্তি প্রয়োজন। সেই শক্তিটা আলটিমেটলি কোথা থেকে পাবে বলো তো? শ্বসনের মাধ্যমে। তো শ্বসনের মাধ্যমে সব ধরনের ক্রিয়া বিক্রিয়া এবং কার্যক্রম পরিচালনার জন্য শক্তিটা পাবে। এবং এই শক্তি তৈরির যে প্রক্রিয়া, এটা হচ্ছে 24 ঘন্টায় উদ্ভিদ দেহ এবং প্রাণী দেহে সম্পন্ন হয়। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্স। সেকেন্ড কথা আসো, শ্বসনের মাধ্যমে অক্সিজেন গৃহীত হয় এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ হয়। কার্বন ডাইঅক্সাইডগুলো আবার উদ্ভিদ কী করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহার করে এবং আমাদের আবার হচ্ছে গ্লুকোজ দেয়। সুতরাং সালোক সংশ্লেষণের জন্য তো শ্বসনটা আলটিমেটলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে, এটা ছাড়া তো এটা হবে না, একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে। আবার ধরো উদ্ভিদ যে খাদ্য তৈরি করবে, সেই খাদ্য তৈরি করার জন্য তার হচ্ছে পানি, খনিজ লবণ, এই জিনিসগুলো প্রয়োজন আছে, তাই তো? তো পানি উদ্ভিদ কিসের মাধ্যমে নেয়? মূল্যমের মাধ্যমে, শোষণের মাধ্যমে। এখন পানি মাটির নিচ থেকে উদ্ভিদের পাতা পর্যন্ত পৌঁছানোর জন্য একটা শক্তি প্রয়োজন না? শক্তি বা এটিপি প্রয়োজন। সেই শক্তিটা কোথা থেকে পাওয়া যাবে? এই শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হবে, সেই শক্তি ব্যবহার করে উদ্ভিদ তার তোমার হচ্ছে পানিটাকে গ্রহণ করবে। এছাড়াও এই শ্বসনের মাধ্যমে উদ্ভিদ পরোক্ষভাবে তার বৃদ্ধি, তারপর অন্যান্য জৈবিক প্রক্রিয়া এগুলো চালু রাখে। উদ্ভিদ এবং প্রাণীর কোষ বিভাজনের প্রয়োজনীয় শক্তি এবং আনুষঙ্গিক যেই কিছু পদার্থ আছে, সেই পদার্থগুলো উৎপাদনের ক্ষেত্রেও শ্বসন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, তো আলটিমেটলি বুঝতে পারলাম যে শক্তি উৎপাদনের জন্য, পরিবেশের জন্য, উদ্ভিদের জন্য, সব কিছুর জন্য আলটিমেটলি আমাদের এই শ্বসনটা খুবই গুরুত্বপূর্ণ। সো জীবজগতের অস্তিত্ব রক্ষায় তোমার শ্বসনের ভূমিকা অপরিসীম। সংক্ষিপ্ত প্রশ্নে আসো। সমীকরণিক কোষ বিভাজন বলতে কি বোঝায়? মাইটোসিস কোষ বিভাজনকে বলা হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন, কারণ কি একটা সুকেন্দ্রিক কোষের এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে দুইটা অপত্য কোষ সৃষ্টি হবে। সেই দুইটা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা এবং ক্রোমোজোম এবং নিউক্লিয়াস দুইটাই একবার বিভাজিত হয়ে যে কোষগুলো তৈরি করবে, দুইটা কোষ তৈরি করবে, সেই কোষের ক্রোমোজোম সংখ্যা এবং গুণাগুণ মাতৃগুণের অনুরূপ থাকবে। গ্লাইকোলাইসিস উভয় প্রকার শ্বসনের প্রথম পর্যায়ে কেন? আচ্ছা, গ্লাইকোলাইসিস মানে কি? গ্লুকোজটা তোমার হচ্ছে ভেঙে পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে, তাই তো? গ্লুকোজ ভেঙে এক অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড, দুইটা তোমার হচ্ছে NADH2 আর হচ্ছে 4 অণু ATP তৈরি করবে। এই ফুল প্রসেসটা তোমার হচ্ছে অবাধ শ্বসনেরও প্রথম ধাপ, সবাধ শ্বসনেরও প্রথম ধাপ, দুইটার ক্ষেত্রে এই পর্যন্ত সব কিছু একই থাকে। পরবর্তীতে পাইরুভিক অ্যাসিডে জারণ এগুলোর ক্ষেত্রে পরবর্তীতে এটা হচ্ছে তোমার আলাদা হয়ে যায়। এই জন্য বলা হচ্ছে গ্লাইকোলাইসিস উভয় প্রকার শ্বসনেরই প্রথম পর্যায়ে। এটাকে অভিন্ন পর্যায়ে বলা হয়। গ্লাইকোলাইসিস হচ্ছে শ্বসনের অভিন্ন পর্যায়ে। কোন প্রকার কোষ বিভাজনকে হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়? মায়োসিসকে হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়। কেন বলা হয়? এখানে যেই একটা কোষ থেকে 4টা কোষ উৎপন্ন হয় এবং এখানে নিউক্লিয়াসের সংখ্যা কি হয়? নিউক্লিয়াসের বিভাজন 2বার ঘটে, ক্রোমোজোমের বিভাজন 1বার ঘটে। ফলে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যাবে। এ কারণে এটাকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। এটিপিকে রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনা করা হয় কেন? আচ্ছা, প্রতিনিয়ত যে হাজার হাজার তোমার হচ্ছে বিক্রিয়া ঘটছে আমাদের দেহে, এটার জন্য শক্তি প্রয়োজন। সেই শক্তিটা আলটিমেটলি কোথা থেকে পাওয়া যাচ্ছে? এটিপি থেকে। এটিপি ভেঙে একটা এডিপি আর একটা ইনঅর্গানিক ফসফেট তৈরি হয়, যেটাকে ডিফসফোরাইলেশন বলা হয়। এই ডিফসফোরাইলেশনের মাধ্যমে শক্তি উৎপন্ন হয়, সেই শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়াগুলো সম্পন্ন হয়। আবার আমরা যখন খাবার খাই, খাবার থেকে তোমার হচ্ছে যে শক্তি পাওয়া যায়, সেই শক্তি ব্যবহার করে এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট এই দুইটা মিলিত হয়ে এটিপি তৈরি করে। এই এটিপিটা সঞ্চিত শক্তিরূপে কাজ করে। তো এই যে এটিপি তৈরি হলো, এটাকে কি বলা হয়? ফসফোরাইলেশন। এই কারণে দেখো, একবার হচ্ছে এটিপি ভেঙে শক্তি উৎপন্ন হচ্ছে, আবার শক্তিগুলো মিলে শক্তি ব্যবহার করে এটিপি তৈরি হচ্ছে। এই কারণে এটাকে রিচার্জেবল ব্যাটারি বলা হয়। C3C4 উদ্ভিদের পার্থক্য। C3 উদ্ভিদের ক্ষেত্রে কি হবে? এদের প্রথম স্থায়ী যৌগ হবে তোমার ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর C4 এর ক্ষেত্রে অ্যাসিটিক অ্যাসিড। C3 এর ক্ষেত্রে সালোকসংশ্লেষণের হার থাকবে কম, আর এদের ক্ষেত্রে সালোকসংশ্লেষণের হারটা থাকবে বেশি। দিনের বেলায় বড় গাছের নিচে বিশ্রাম নেওয়া আরামদায়ক কেন? দিনের বেলায় সূর্যের আলোর উপস্থিতিতে উদ্ভিদের ক্ষেত্রে সালোকসংশ্লেষণ ঘটে। সালোকসংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ কী করে? অক্সিজেনটাকে ত্যাগ করে এবং কার্বন ডাইঅক্সাইডটাকে গ্রহণ করে, যার ফলে কেউ যদি হচ্ছে গাছের নিচে বিশ্রাম নেয়, সে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পাবে এবং তার যেই কার্বন ডাইঅক্সাইডগুলো সে ত্যাগ করতেছিল, সেগুলো গাছ ইজিলি নিয়ে নেবে। এ কারণে
এখানে তোমার হচ্ছে বিশ্রাম নেওয়া আরামদায়ক। এরপর আসো, অণুজীবে অবাধ শ্বসন ঘটে কেন? অবাধ শ্বসন মানে কি? যে শ্বসন প্রক্রিয়ায় শ্বসনিক বস্তু অক্সিজেনের উপস্থিতি ছাড়াই কোষের ভেতরকার এনজাইম দিয়ে আংশিক রূপে তোমার হচ্ছে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড এবং অল্প পরিমাণ শক্তি উৎপন্ন করবে, সেটাকে বলা হয় হচ্ছে অবাধ শ্বসন। এখন অবাধ শ্বসন কেন ঘটবে? যেসব অণুজীব অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না, তারা কি করবে? তারা শক্তি উৎপাদনের জন্য এই অবাধ শ্বসন প্রক্রিয়াকে বেছে নেবে। এখন অক্সিজেন যদি থাকে তাহলে তো তারা বেঁচে থাকতে পারতেছে না, আর অক্সিজেন না থাকলে সেখানে অবাধ শ্বসন ঘটে। এজন্য তোমার অণুজীব যেমন হচ্ছে তোমার ব্যাকটেরিয়া, ইস্ট, এরা হচ্ছে তোমার অবাধ শ্বসন ঘটায়। এমসিকিউ এখানে দেখো, চিত্রে এক্স এর ক্রোমোজোম সংখ্যা 16 হলে পূর্ণ বিভাজন দুবার হলে এক্স2 ক্রোমোজোম সংখ্যা কত? একটা এক্স থেকে x1 x2 দুইটা কোষ উৎপন্ন হয়েছে, আবার এই x1 থেকে আবার দুইটা কোষ উৎপন্ন হচ্ছে, এই x2 থেকে আবার দুইটা কোষ উৎপন্ন হচ্ছে। দেখো, একটা থেকে দুইটা করে কোষ উৎপন্ন হচ্ছে না, তাহলে প্রত্যেকটা ধাপে কিন্তু মাইটোসিস ঘটেছে। এখন এটার যদি 16 হয় তাহলে এটারও 16 হবে, এটারও 16 হবে, আর এটার 16 হলে এটারও 16, এটারও 16, সবগুলোই আলটিমেটলি 16 হবে। সুতরাং x2-তে ক্রোমোজোম সংখ্যা কত হবে? 16 হবে। আচ্ছা, স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলোকে কি বলা হয়? আকর্ষণ তন্তু, ক্রোমোজোমাল তন্তু, স্পিন্ডল তন্তু নাকি ট্র্যাকশন তন্তু? স্পিন্ডল যন্ত্রের তন্তুকে জেনারেলভাবে বলা হয় কি? স্পিন্ডল তন্তু। এর মধ্যে যেই তন্তুর সাথে তোমার হচ্ছে এই হচ্ছে তোমার ক্রোমোজোমের যে সাইটোপ্লাজম সেটা লেগে থাকে তাকে বলা হয় আকর্ষণ তন্তু বা হচ্ছে ট্র্যাকশন তন্তু। আশা করি ক্লিয়ার হয়েছে। মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো কুণ্ডলিত অবস্থায় থাকে? আচ্ছা, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তোমার হচ্ছে প্রোফেজ পর্যায়ে এই ক্রোমোজোমগুলো আলটিমেটলি কুণ্ডলিত হতে থাকে। যেমন দেখো, মাইটোসিসের প্রোফেজ পর্যায়ে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয় এবং ক্রোমোজোমগুলো আস্তে আস্তে সংকুচিত হয়, মোটা এবং খাটো হতে শুরু করে। কারণ কি, যে প্যাচ খেতে শুরু করে বা কুণ্ডলিত হতে শুরু করে, এই কারণে। কোন পর্যায়ে সেন্ট্রোমিয়ারগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে? মেটাফেজ পর্যায়ে। মেটাফেজ পর্যায়ে সবগুলো কি একই লাইনে থাকে না, সেই জন্য এটার উত্তর হবে মেটাফেজ। ভি আকার ধারণকারী ক্রোমোজোমগুলোকে কি বলা হয়? ভি আকার ধারণকারীকে বলবো আমরা হচ্ছে মেটাসেন্ট্রিক, কারণ ভি এর মতো হলে এর মিডিলে থাকতেছে তোমার সেন্ট্রোমিয়ারটা, এই জন্য এটাকে বলা হচ্ছে মেটাসেন্ট্রিক। কোন পর্যায়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠিত হয়? নিউক্লিয়ার রেটিকুলাম বলতে হচ্ছে ক্রোমাটিন তন্তুকে বোঝানো হচ্ছে। টেলোফেজ, অ্যানাফেজ, মেটাফেজ, প্রোমেটাফেজ। আচ্ছা, প্রোমেটাফেজে কি ক্রোমোজোমগুলো খাটো মোটা আকারে দেখায়, সেখানে তো হচ্ছে পেঁচানো সূত্রকের মতো থাকে না। আবার মেটাফেজে কি সর্বাধিক খাটো এবং মোটা দেখায়, এই ধাপেও ক্রোমোজোম হিসেবে দেখা যায়। অ্যানাফেজে দুইটা অবত্য ক্রোমাটিড হিসেবে দেখা যায়। কিন্তু টেলোফেজ পর্যায়ে কি হয়? টেলোফেজ পর্যায়ে তোমার হচ্ছে জল বিয়োজন ঘটতে থাকে, মানে প্রোফেজের ঠিক উল্টা কাজগুলো টেলোফেজে ঘটে। জল বিয়োজন ঘটতে থাকে, ক্রোমাটিন তন্তুগুলা তোমার হচ্ছে পেঁচানো আকৃতি ধারণ করে সুতার মতো অংশে পরিণত হয়, সেটাই হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম। সুতরাং এটার উত্তর হবে টেলোফেজ। কোন কোষ বিভাজনের ফলে জীবদেহে ক্ষতস্থান পূরণ হবে? ক্ষতস্থান পূরণ হওয়ার জন্য কি লাগবে আমাদের? মাইটোসিস। মাইটোসিসের মাধ্যমে হুবহু মাতৃকোষের মতো অপত্য কোষগুলো সৃষ্টি হবে, ফলে তোমার হচ্ছে ক্ষত পূরণ হবে। মেইনলি তোমার হচ্ছে দেহকোষে মাইটোসিস কোষ বিভাজন হয়, সুতরাং এটার উত্তর হবে হচ্ছে মাইটোসিস। কোলনের একটি অংশের কোষগুলোর অস্বাভাবিক বৃদ্ধির জন্য কোন ভাইরাস দায়ী? অস্বাভাবিক বৃদ্ধির কারণ কি? অস্বাভাবিক বৃদ্ধি ঘটবে যখন এখানে তোমার হচ্ছে কোনো ক্যান্সার সৃষ্টি হবে বা হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিস হবে। অনিয়ন্ত্রিত মাইটোসিসের জন্য দায়ী হবে প্যাপিলোমা। প্যাপিলোমা ভাইরাসের যে হচ্ছে E6 এবং E7 নামক যে দুইটা জিন, তারা হচ্ছে এমন কিছু প্রোটিন সৃষ্টি করে যারা হচ্ছে এই কোষ বিভাজনের যে প্রসেসের একটা নিয়ন্ত্রণ চক্র, সেই নিয়ন্ত্রণটাকে নষ্ট করে ফেলে। এর ফলে তোমার ক্যান্সার সৃষ্টি হয়। হঠাৎ করে ক্রোমোজোমের সংখ্যা বেড়ে গিয়ে নতুন প্রজাতির উদ্ভব হওয়ার উদাহরণ কোনটি? এটা হচ্ছে মুখস্থ পড়া। জ্যান্থোপাস মেন্টিস এটা হবে না, জ্যান্থোপাস ট্রপিক্যালিস এটা হবে, এটা উত্তর হবে, বাকিগুলো হবে না। অস্বাভাবিক কোষ বিভাজনের ফসল কি? ব্রঙ্কাইটিস না টিউমার এবং ক্যান্সার, এই দুইটা, 2 আর 3। কোনটি অ্যাডিনোসিন ডাইফসফেট? এডিপি, এই যে এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট। আলোক নিরপেক্ষ পর্যায়ে নিচের কোনটি বিজারিত হয়ে কার্বোহাইড্রেটে পরিণত হয়? আমরা তো নামের মধ্যেই জানি যে কার্বন বিজারণ, তাহলে এখানে কার্বন কোন উপাদানের মধ্যে আছে? দেখো, কার্বন ডাইঅক্সাইডের মধ্যে না, তো
কার্বন বিজারণ হয়, কার্বন ডাইঅক্সাইডের বিজারণের মাধ্যমে তোমার আলটিমেটলি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি হয় আলোক নিরপেক্ষ পর্যায়ে। এটা কোথায় ঘটে? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে ঘটে। নিচের কোন উদ্ভিদটির প্রথম স্থায়ী যৌগ হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড মূলত C4 উদ্ভিদের ক্ষেত্রে এটা হচ্ছে প্রথম স্থায়ী যৌগ। তাহলে এখানে C4 উদ্ভিদ কি আছে দেখো তো? সূর্যমুখী না, পাট না, টমেটো না, অ্যামারেন্থাস। এটা হচ্ছে উত্তর। সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাবক নয় কোনটি? অক্সিজেন কি বাহ্যিক প্রভাবক? এটা হবে না। পানি বাহ্যিক, খনিজ পদার্থ বাহ্যিক। একমাত্র অভ্যন্তরিক প্রভাবকে ক্লোরোফিল, কারণ এটা হচ্ছে পাতায় থাকে। পত্ররন্ধ্র কোন অবস্থাতে বন্ধ হয়ে যায়? বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ খুব বেশি হলে, পাতায় তোমার হচ্ছে পানির পরিমাণ বেড়ে গেলে, তারপর হচ্ছে বাতাসে অক্সিজেনের ঘনত্ব বেড়ে গেলে, বাতাসে সালফার ডাইঅক্সাইডের পরিমাণ 1%-এর কম হলে। আচ্ছা, পত্ররন্ধ্র কখন বন্ধ হবে? যখন পত্ররন্ধ্রের মধ্যে তোমার অ্যাসিডিক পরিবেশটা তৈরি হবে। দেখো, বাতাসে যখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ খুব বেশি বেড়ে যায়, তখন তোমার হচ্ছে পত্ররন্ধ্রের পাশে যে কোষগুলো আছে সেই কোষের মধ্যে তোমার বা মেসোফিল টিস্যুতে অম্লত্ব বা অ্যাসিডিক পরিবেশ সৃষ্টি হয়, যার ফলে তোমার পত্ররন্ধ্রটা আলটিমেটলি বন্ধ হয়ে যায়। সালোক সংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইড বিজারণের জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন পাওয়া যায় পানি থেকে। পানি থেকে আলটিমেটলি পাওয়া যায়। আমরা পড়েছি না ফটোলাইসিসের কথা? ফটোলাইসিসের মাধ্যমে কী হয়? পানি ভেঙে, সূর্যের আলোর উপস্থিতিতে পানি ভেঙে হাইড্রোজেন আয়ন, তারপর হচ্ছে ইলেকট্রন এবং অক্সিজেন তৈরি হয়। সেই হাইড্রোজেন আয়ন পাওয়া যায় পানি থেকে। কোন তাপমাত্রায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়? সালোক সংশ্লেষণ জেনারেলি 0 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সম্পন্ন হয়। এখানে 45-এর উপরে দেখো আছে 50, এই তাপমাত্রায় বন্ধ হয়ে যাবে। অণুজীব কার্বোহাইড্রেটকে জারিত করে কিসে পরিণত করে? কার্বোহাইড্রেটকে অণুজীব যখন অবাধ শ্বসনের মাধ্যমে জারিত করে, তখন দুইটা জিনিস উৎপন্ন হতে পারে। হয় ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হবে, অথবা তোমার ইথানল প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এখানে দেখো ল্যাকটিক অ্যাসিডটা অপশানে আছে, সুতরাং উত্তর হবে ল্যাকটিক অ্যাসিড। এটিপি ভেঙে নিচের কোনটিতে পরিণত হয়? এটিপি মানে কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এখানে 3টা ফসফেট আছে। এটা যখন ভাঙবে তখন কি হবে? এডিপি প্লাস একটা ইনঅর্গানিক ফসফেট। এই যে এডিপি প্লাস হচ্ছে ইনঅর্গানিক ফসফেট। শ্বসন প্রক্রিয়ার কোন ধাপে 4 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়? গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, অ্যাসিটাইল কোষ সৃষ্টি, ইলেকট্রন প্রবাহতন্ত্র। আচ্ছা, এর মধ্যে হচ্ছে তোমার উত্তর হবে হচ্ছে ক্রেবস চক্র। এই যে দেখো, এখানে ফুল ছক দেওয়া আছে উৎপাদিত বস্তু ব্যয়িত বস্তুর মধ্যে। এখানে দেখো তোমার অ্যাসিটাইল কোয়েতে, গ্লাইকোলাইসিসে কোনো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না। অ্যাসিটাইল কোয়েতে কোয়ে সৃষ্টির ক্ষেত্রে 2টা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, আর ক্রেবস চক্রে 4টা উৎপন্ন হয়। সুতরাং উত্তর হবে ক্রেবস চক্র। নিচের কোনটিতে অবাধ শোষণের দ্বিতীয় ধাপে উৎপাদিত হয় না? অবাধ শোষণের দ্বিতীয় ধাপে কি কি উৎপন্ন হয় না দেখো? কার্বন ডাইঅক্সাইড তো উৎপন্ন হয়, ইথাইল অ্যালকোহল এটা উৎপন্ন হবে, ল্যাকটিক অ্যাসিড এটাও উৎপন্ন হবে। উৎপন্ন হয় নাকি অক্সালিক অ্যাসিড? অক্সালিক অ্যাসিড তো হচ্ছে তোমার এখানে উৎপন্ন হবে না। অবাধ শোষণ অক্সিজেনের সাহায্য ছাড়াই হবে, এটা ট্রু। ব্যাকটেরিয়াতে হয়, এটাও ট্রু। এই প্রক্রিয়ায় মিথানল তৈরি হয় না, মিথানল না, ইথানল তৈরি হয়। এর উত্তর হবে 1 আর 2। অবাধ শোষণে সাধারণত দেখা যায় ইস্টে দেখা যাবে, শৈবালে দেখা যাবে না, ব্যাকটেরিয়াতে দেখা যাবে। 1 আর 3। আচ্ছা, লাস্ট প্রশ্ন দেখো, উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও। রিমন পি থার্মোফ্লাক্সে সামান্য পানি সহ অঙ্কুরিত ছোলা বীজ নিল। কিউ থার্মোফ্লাক্সে সে যে অঙ্কুরিত ছোলা বীজ নিল তা পূর্বেই ফুটন্ত মার্কিউরিক ক্লোরাইড দ্রবণে নির্বীজ করা হয়েছিল। থার্মোফ্লাক্সের মুখে রাবারের কর্কের ছিদ্রে থার্মোমিটার প্রবেশ করানো হলো। এখন কয়েক ঘন্টা পর কি দেখা যাবে? কয়েক ঘন্টা পর পি ফ্লাক্সের থার্মোমিটারের পারদের উষ্ণতা বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, বৃদ্ধি পাবে, কারণ পি ধাপে মানে পি থার্মোফ্লাক্স যেটা ছিল সেখানে তোমার শ্বসনটা সম্পন্ন হয়েছিল, যার ফলে এখানে কিছু তাপ বা শক্তি উৎপন্ন হয়েছিল। এই কারণে পারদের উচ্চতা বেড়েছে, তাপমাত্রা যেহেতু বেড়েছে। আচ্ছা, কিউ ফ্লাস্কের থার্মোমিটারের পারদের উচ্চতা পরিবর্তন হয়নি, কারণ মার্কিউরি ক্লোরাইড ব্যবহার করে সেখানে কি নির্বীজ করে ফেলা হয়েছিল না? নির্বীজ করা মানে হচ্ছে সেখানে যত অণুজীব আছে সেগুলোকে মেরে ফেলা। ফলে সেখানে অণুজীব নাই, ফলে সেখানে শ্বসন সম্পন্ন হবে না, মেনলি অবাধ শোষণ সম্পন্ন হবে না। অবাধ শোষণ না হলে সেখানে কোনো তাপ উৎপন্ন হবে না, এই জন্য পারদের উচ্চতা বৃদ্ধি পায়নি।
কিউ প্লাসকে বীজের অঙ্কুরোদ্গম বৃদ্ধি পেয়েছে। অঙ্কুরোদ্গম বৃদ্ধি পাওয়ার তো কোনো কথাই নাই, কারণ হয়তো শ্বসন হয় নাই, সুতরাং উত্তর কী হবে? 1 আর 2। আচ্ছা, তো এরই মাধ্যমে তোমাদের বায়োলজি মডেল টেস্ট 2 এর সলভটা মোটামুটি সম্পন্ন হলো, সেট সি শেষ হলো এখন। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।